8 জেলায় বন্যায় মানবিক বিপর্যয়। কক্সবাজারে ফের পাহাড় ধসে একজনের মৃত্যু। পানি কমতে শুরু করলেও দুর্ভোগে লাখ লাখ মানুষ। প্রত্যেকটা ঘরে চালুর পরে পানি। এরা সবাই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিছে। পর্যাপ্ত খাবারের অভাব। আশ্রয়কেন্দ্রে আছি, এখানে ভীষণ কষ্টে আছি। আমার ঘর বাড়ি সব ডুবে গেছে। জুলাই হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বেশিরভাগই ভারতে। ইউরোপ আমেরিকায় অনেকে ইন্টারপোলের সহায়তা চাইবে ট্রাইব্যুনাল। কাল বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। দক্ষিণাঞ্চলে উৎসবের আমেজ। অবহেলিত জনপদে উন্নয়নের স্বপ্ন দেখছেন স্থানীয়রা। সাতক্ষীরায় বেড়িবাঁধের 40 স্থানে ভাঙন। ফেনীতে আশ্রয় হারানোর শঙ্কায় নদী তীরবর্তী মানুষ। দুর্যোগের আগে পদক্ষেপ দাবি। হাইকোর্টের আদেশ মানছে না কাস্টমস। 2 মাস ধরে বন্দরে আটকা রক সল্ট বাড়তি খরচের মুখে আমদানিকারক। খামেনি সরকারকে অর্থায়ন করা 14 ব্যক্তির প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। ইরানকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্নের হুমকি। গুড মর্নিং বাংলাদেশ। গুড মর্নিং বাংলাদেশ। বড় পর্দায় আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচ কভার করতে টিএসসিতে আছেন সহকর্মী মাহবুব রিমন। সরাসরি চলে যাব তার কাছে। রিমন, আবহাওয়ার যে পরিস্থিতি, আসলে বৈরী আবহাওয়া, বৃষ্টি পড়ছে সকাল থেকে। টিএসসি থেকে আসলে বড় পর্দায় খেলা দেখানো এখনো হচ্ছে কিনা এবং সমর্থকদের সমাগম সেখানে কেমন দেখছেন? বৃষ্টিতে ভিজে একেবারে জবু থবু, তবে ওই ভালোবাসার কাছে সেই বৃষ্টি বাধা যেন একেবারেই নস্যি এবং সেই ভালোবাসার কাছে হার মেনেছে। মধ্যরাত থেকেই কিন্তু দেখছেন যে আর্জেন্টিনার যে ভক্তরা রয়েছেন, সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টারের ম্যাচ, সবশেষ ম্যাচ, সেই ম্যাচকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে প্রতিটা চোখে মুখে একটা উৎকণ্ঠা, প্রতিটা চোখে মুখে একটা একটা প্রত্যাশা। নিশ্চয়ই লিওনেল মেসির দল ব্যাক টু ব্যাক আবারও সেমিফাইনালে তারা নিজেরা যাওয়ার যে যোগ্যতা, সে যোগ্যতা অর্জন করবে। বৃষ্টির কথা বলছিলাম, গেল কয়েকদিন ধরে ঢাকা শহরে বৃষ্টি, তবে সেই বৃষ্টির মাত্রা যেন আজ অনেকাংশেই বেড়েছে। কিন্তু ওই যে শুরুতে যেটা বলছিলাম যে ভালোবাসার কাছে আসলে ওসব বৃষ্টির বাধা সব কিছুই যেন নস্যি। প্রতিটা মানুষ কিন্তু ভিজে জবুথবু একেবারে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারা বলেছেন তারা আর্জেন্টিনার জয় নিয়ে, তারা আর্জেন্টিনার জয় দেখে তারপরই এই জায়গাটা ছাড়তে চান এবং তারা অপেক্ষা করছেন কখন লিওনেল মেসি গোল দেবে, কখন তার প্রিয় দল আর্জেন্টিনা গোল দেবে। এবং প্রতিটা চিয়ার আপে, প্রতিটা আক্রমণে, পাল্টা আক্রমণে তারা কিন্তু দলের জন্য গলা ফাটাচ্ছেন। এবং একথা যখন বলছিলাম তখন একটু হলেও আপনার দর্শকদের হাততালি দেখতে পাচ্ছেন। অর্থাৎ সুইজারল্যান্ড একটা আক্রমণ করেছিল, সেই আক্রমণটা আর্জেন্টিনার যে ডিফেন্ডার, সেই ডিফেন্ডাররা কিন্তু প্রতিহত করে দিয়েছেন। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় জানেন যে 5টি জায়গায় বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা রয়েছে। প্রতিটা পর্দার সামনেই আসলে চিত্রটা এক এবং অভিন্ন। সমর্থকরা অপেক্ষা করছেন, সমর্থকরা সেই যে কাঙ্ক্ষিত জয়, সেই কাঙ্ক্ষিত জয়টা আসলে তারা দেখার জন্য অপেক্ষা করছেন এবং প্রতিটা মুহূর্তেই তারা দলের জন্য গলা ফাটাচ্ছেন। আর্জেন্টিনা থেকে বাংলাদেশ অর্থাৎ বুয়েন্স এইরেস থেকে ঢাকার দূরত্ব 10,000 কিলোমিটারের বেশি, কিন্তু এই ভালোবাসার কাছে সেই দূরত্ব যেন একটা বিন্দুতে মিলে গেছে। এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আর্জেন্টিনার ভক্তরাও কিন্তু জানেন, আর্জেন্টিনার মানুষও জানেন এই ভালোবাসার কথা। এবং আজকের এই বৃষ্টি স্নাত সকাল এমন দৃশ্যে দেখে নিশ্চয়ই সেটা আরও অনেকাংশেই বাড়বে বইকি। এবং একটা বিষয় একটু বলে রাখতে চাই, আজকের ম্যাচে যদি আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে হারাতে পারে তবে কিনা সেমিফাইনালে ফকল্যান্ড যুদ্ধের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, ইংল্যান্ড এবং আর্জেন্টিনা, ফকল্যান্ড যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে গেল। আরও একটা সেই উত্তাপ ফুটবলীয় ম্যাচের সে উত্তাপ কিন্তু নিশ্চিতরূপে জমবে। এবং পাশাপাশি যেহেতু পর্তুগাল, ব্রাজিলের মতো দলগুলো ইতোমধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, জার্মানির মতো দলগুলো বিদায় নিয়েছে, বাংলাদেশের বিশ্বকাপের যে উন্মাদনা, সে বিশ্বকাপের উন্মাদনা কিন্তু টিকিয়ে রেখেছে আর্জেন্টিনা। এবং আজ যদি নেতিবাচক কোনো ফলাফল হয়, বলাই বাহুল্য বাংলাদেশের হয়তো বিশ্বকাপের উন্মাদনাও অনেকাংশেই কমে যাবে। তবে দর্শকরা বলছেন তারা ওই দূরের ভাবনা ভাবতে চান না, তারা নিশ্চিত, তারা ধরেই নিয়েছেন আজকের ম্যাচটা জিতবে। তবে হিসেব বলছে নকআউটের যে দুটো ম্যাচ খেলেছে আর্জেন্টিনা, কাবো ভার্দে এবং সবশেষ ম্যাচে ইজিপ্টের বিপক্ষে, দুটো ম্যাচে কিন্তু তারা 3-2 ব্যবধানে জিতেছে। কাবো ভার্দের ম্যাচটা তো অতিরিক্ত সময় গড়িয়েছে। ইজিপ্টের বিপক্ষে একটা ম্যাজিক্যাল কামব্যাক ছিল এবং সেই শক্তিটা, সেই অনুপ্রেরণাটাই দর্শকরা বলছেন যে তারা সেই অনুপ্রেরণাটাই কাজে লাগাতে চান। দর্শকদের চিয়ার আপ দেখতে পাচ্ছেন, লিওনেল মেসির পায়ে বল, বুঝতেই পারছেন প্রতিটা মিনিটে মিনিটে দর্শকরা চিয়ার আপ করছেন, গলা ফাটাচ্ছেন।
তারা বলছেন যে যেখানে ইজিপ্টের ম্যাচটা শেষ হয়েছে দর্শকদের বেশ জোরে একটা চিৎকার শুনতে পাচ্ছেন, কারণ বল নিয়ে কিন্তু তাদের মাথায় হাত। বলছিলাম যে প্রতিটা মিনিটে মিনিটে প্রতিটা আক্রমণে কিংবা ভালো কোনো ডিফেন্সের দর্শকরা গলা ফাটাচ্ছেন, এটাই তো বোধহয় ভালোবাসা। বৃষ্টির যে কথা বলছিলাম সেই তীব্রতাটা বল দারুণ একটা, বৃষ্টির যে তীব্রতা সে তীব্রতা কিন্তু হঠাৎ করেই বেড়েছে, কিন্তু সমর্থকরা কিন্তু তাদের জায়গাটা ছাড়ছেন না এবং তারা বলছেন জয় নিয়েই তারা মাঠে যাবেন, জয় নিয়েই তারা বাসায় ফিরবেন। এরপরে কি হবে সেটা আসলে সেমিতে বোঝা যাবে ইংল্যান্ডের বিপক্ষে। তবে এই যে ভালোবাসার কথা বলছিলাম, এই যে দর্শকদের সমর্থনের কথা বলছিলাম, পুরোটা টুর্নামেন্ট জুড়েই আর্জেন্টিনার জন্য সেই সমর্থনটা ছিল। দর্শকদের চিয়ার আপ, লিওনেল মেসি কর্নার কিক নিচ্ছেন, যে কথা আসলে ঘুরে ফিরে বলা হচ্ছে এবং দারুণ একটা সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা, দর্শকদের মাথায় হাত, যেটা বারবারই ঘুরে ফিরে বলছিলাম যে ইজিপ্টের বিপক্ষে ম্যাচটা যেখানে আর্জেন্টিনা শেষ করেছিল ঠিক সেখান থেকেই যেন আজকে শুরু করতে চায়। যদিও ইউরোপের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, যাদের সঙ্গে নিশ্চয়ই মনে আছে 2014 সালে আর্জেন্টিনা একেবারে 117 মিনিটে যে গোল দিয়েছিল আনহেল দি মারিয়া, যদিও এবারের বিশ্বকাপে আনহেল দি মারিয়া নেই, তিনি ইতিমধ্যে বিশ্বকাপ থেকে অবসর নিয়েছেন। তবে দর্শকরা বলছেন অন্তত এক্সট্রা টাইমে ম্যাচটা যাবে না, এত পেইন তারা নিতে পারবে না। তারা কাবো ভার্দের বিপক্ষে ম্যাচ কিংবা ইজিপ্টের বিপক্ষের ম্যাচে যে হৃদয়ের সুস্থতার পরীক্ষা দিয়ে তারা জিতেছে, ঠিক তেমনটা দিতে চান। আমরা তেমনই একজন দর্শকের সঙ্গে একটু কথা বলতে চাই, আমরা লাইভে রয়েছে, একটু কথা বলতে চাই। কখন এসেছেন? এবং এই কথা যখন আমরা বলছিলাম তখন দর্শকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন। আর্জেন্টিনা লিড নিয়েছে এবং এই মুহূর্তটার জন্যই তো তারা অপেক্ষা করছেন এবং চিয়ার আপ করছেন তারা। আর্জেন্টিনা লিড নিয়েছে, 1-0 গোলে আর্জেন্টিনা এগিয়ে গেছে এবং সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের 10 মিনিটে আর্জেন্টিনা লিড নিয়েছে। সেই কর্নারের কথা বলছিলাম, দর্শকদের উন্মাদনা দেখতে পাচ্ছেন, বাঁধ ভাঙা উচ্ছ্বাস, বৃষ্টি বাধা কোনো ব্যাপারই না আর্জেন্টিনার ভালোবাসার সামনে এবং মেসি মেসি করে তারা চিৎকার করছেন। ম্যাক অ্যালিস্টার গেল বিশ্বকাপেও তিনি ছিলেন, সে ম্যাক অ্যালিস্টারের গোলে 20 নম্বর জার্সি ধরিত খেলোয়াড় ম্যাক অ্যালিস্টার। গেল বিশ্বকাপে তিনি ব্রাইটন হোম অ্যান্ড অ্যালবিয়ন খেলছিলেন, যদিও এখন তিনি লিভারপুলের প্লেয়ার। সেই ম্যাক অ্যালিস্টারের দারুণ এক হেডে 1-0 ব্যবধানে লিড নিল মেসির আর্জেন্টিনা এবং দর্শকদের উচ্ছ্বাস নিশ্চয়ই মার্কিন মুলুকে ডাগআউটের উচ্ছ্বাস, বুয়েনস এইরেসে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস যেন বাড়তি মাত্রা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পায়রা চত্বরে। বৃষ্টিতে ভেজে জবুথবু আর্জেন্টিনার লিড, ম্যাচে এগিয়ে গেল আলবি সেলেস্তে। সেই পাশাপাশি নিশ্চয়ই দর্শকরা যে প্রত্যাশাটা করছিলেন, যে একটু আগেও বলছিলাম যে ইজিপ্টের বিপক্ষে ম্যাচটা যেখানে শেষ করেছিল আর্জেন্টিনা 10 মিনিটে 3 গোল, দারুণ কামব্যাক, রূপকথাকে সত্যি করে একটা জয়। অন্তত যেখানে শেষ করেছিলেন ইজিপ্টের বিপক্ষে ম্যাচ, সেখান থেকেই কিন্তু শুরু করেছে মেসির আর্জেন্টিনা। ম্যাক অ্যালিস্টার গোলে 10 মিনিটের মাথায় প্রথমবারের মতো লিড দিল এবং বলাই বাহুল্য দর্শকরা 1-0 ব্যবধানে লিড নিশ্চয়ই কোনো স্বস্তির লিড নয়, তাই তো দর্শকরা প্রত্যাশা করছেন লিডের সংখ্যা আরও বাড়বে। পাশাপাশি স্থানীয়দের দর্শকরা হয়তো কিছুটা ভাগ্যবানও বটে, কারণ তারা যখন এই লাইভে যুক্ত ছিলেন তখনই আর্জেন্টিনা দল কিন্তু তারা গোল দিয়েছে। এবারে বিশ্বকাপে যদি আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচ থেকে আমরা দেখি, প্রথম ম্যাচে তারা আলজেরিয়ার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে, তারা অস্ট্রিয়াকে হারিয়েছে, তারা এশিয়ার দেশ জর্ডানকে হারিয়েছে। তবে এই গ্রুপ পর্বের ম্যাচগুলো যেভাবে সমর্থকদের মন ভরাতে পেরেছে, নকআউটের যে দুটো ম্যাচ অর্থাৎ রাউন্ড অফ 32 এবং রাউন্ড অফ 16, এই দুটো ম্যাচে কিন্তু দর্শকদের তেমন মন ভরাতে পারেনি। দুটো ম্যাচে আসলে ন্যূনতম মার্জিনে জিতেছে আর্জেন্টিনা, দুটো ম্যাচের ফলাফলে 3-2 ছিল। তবে আজকে ইউরোপের প্রতিপক্ষ সুইজারল্যান্ডের বিপক্ষে 10 মিনিটে যে আর্জেন্টিনা লিডটা পেল, দর্শকদের চেয়ার আপ দেখতে পাচ্ছেন, মেসি মেসি করে তারা চিৎকার করছেন এবং কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তার যে ব্যাটেল, সে ব্যাটেলটাও আসলে জমে উঠেছে। দর্শকরা বলছেন যে আজকের ম্যাচে তারা মেসির কাছ থেকে অন্তত একটা গোল চান এবং পাশাপাশি তারা এটাও প্রত্যাশা করছেন যে এই ব্যবধানটা আরও বাড়বে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বর থেকে বৃষ্টি ভেজা এই সকালে দর্শকদের উন্মাদনার খবর জানাচ্ছিলাম। একটু যেতে চাই ডাফোডিল বিশ্ববিদ্যালয়, সেখানে অবশ্য বৃষ্টি নেই, শেড রয়েছে, তবে সেই শেডের নিচে দর্শকদের উন্মাদনার খবর জানতে আমাদের কেম সনি সহকর্মী রয়েছে, নিশ্চয়ই তিনি সেখানকার খবর জানাবেন। ড্যাফোডিলে আছি, এখানের অবস্থা, এখানেও বৃষ্টি, কিন্তু বৃষ্টি থামাতে পারেনি দর্শকরা কিন্তু
ঠিকই উপস্থিত হয়েছেন সেই খেলা দেখার জায়গায়। 10 মিনিটে ম্যাক অ্যালিস্টারের গোলে কিন্তু এগিয়ে গেছে আর্জেন্টিনা। এখানকার উন্মাদনাও বেড়ে গেছে। আমি দর্শকদের কাছে যাব, তাদের কাছেই জানার চেষ্টা করব তারা কি মনে করছেন, এখন পর্যন্ত খেলা দেখে কি মনে হচ্ছে। আমরা আশাবাদী আমরা জিতবো এবং আমরা এখান থেকে জয় নিয়ে যাব। ধন্যবাদ। আমরা খেলায় কি মনে হচ্ছে, আজকের ম্যাচটা অন্যরকম, 10 মিনিটে গোলে এগিয়ে গেছেন, কি মনে হচ্ছে? আজকে আর্জেন্টিনা হচ্ছে আপনার আর্জেন্টিনা আজকে হচ্ছে করবে, ম্যাচে রাজত্ব করবে, আপনার 2-0 ভিক্টোরি হবে। আচ্ছা, ব্রাজিল তো বলে যে আপনারা আজকে বিদায় নেবেন, কিন্তু এগিয়ে গেছেন, এখন কি জবাব দেবেন? ব্রাজিল তো বলবে ঠিকই, কিন্তু আমরা যদি পিছিয়ে যাই আমাদের সমস্যা নেই, আমরা কামব্যাক করতে পারবো। আচ্ছা, ধন্যবাদ। আমরা কিন্তু একজন ব্রাজিল ফ্যানকে পেয়েছি, তার কাছে জানার চেষ্টা করব কি ভাইয়া কি মনে হচ্ছে আজকের ম্যাচ? প্রথমেই কিন্তু আপনারা পিছিয়ে পড়লেন, আপনি অবশ্যই আজকে সাপোর্ট করছেন। জি, ভালো লাগছে, গোল দিয়েছে তো আশা করছি আর্জেন্টিনা ভালো লাগছে আসলেই? জি ভালো লাগছে, তবে সুইজারল্যান্ড যদি না, আপনার চেহারা তো বলছে না সেটা। যদি সুইজারল্যান্ড গোল দিত তবে অবশ্যই বেশি ভালো লাগতো আর কি। আমরা কাপ পাইনি, যেন আর্জেন্টিনাও কাপ না পাই এটাই চাচ্ছি, এটাই দোয়া করছি আর কি। সুইজারল্যান্ড আপনারা পারেন নাই দেখে অন্য কেউ পারবে না, এটা হলো না, এটা না, তবে সুইজারল্যান্ড যদি আজকের ম্যাচটা জিতে তবে আমি অনেক খুশি হব অবশ্যই। এখন পর্যন্ত কি মনে হচ্ছে? ইনশাল্লাহ সুইজারল্যান্ড জিতবে। এখনো আশা রাখছেন? আচ্ছা, আপনারা যে বিদায় নিলেন আপনাদের কি কষ্ট লাগে? এটা তো কষ্ট তো অবশ্যই লাগে, কারণ আমাদের পছন্দের দল তো হেরে গেছে, এটার জন্য তো একটু কষ্ট আছে। ভাইয়া কি বলছে? তারা তো আপনাদের হার দেখার জন্য এসেছে, জবাব দিবেন কিছু? আমাদের হার দেখার জন্য তো ব্রাজিলের সমর্থকরা সবসময় মুখিয়ে থাকে, কিন্তু আসলে তারা যে সবগুলা ম্যাচেই তারা আমাদের হার দেখার জন্য আসে, বাট হতাশ হয়ে ফিরে যায়, তাদের জন্য খারাপ লাগে আসলে। বাট আজকেও তারা হতাশ হয়ে ফিরে যাবে আমরা আশা করছি। আজকে কি আগের তুলনায় ভালো খেলছে? শুরু থেকে আগের তুলনায় ভালো খেলছে, আরও মেসির থেকে আমরা গোল আশা করছি, মেসির থেকে একটা বা দুইটা গোল পাইলে আমরা আরও মানে খুশি হব আর কি। ধন্যবাদ। আমরা কিন্তু এখানে দুই বন্ধুকে পেয়েছি, তারা একসাথে এসেছেন কিন্তু দুইজন দুই দলের সাপোর্ট করছেন, তাদের কাছে জানতে চাইবো ভাইয়া কি মনে হচ্ছে আজকে কি হবে? আজকে আর্জেন্টিনা সাপোর্ট করতেছি। আর্জেন্টিনা সাপোর্ট করছেন, মেসির হাতে কাপ দেখতে চান? হ্যাঁ, কারণ যেহেতু ব্রাজিল পারে নাই, যেহেতু মেসি যেহেতু বেস্ট প্লেয়ার আমার কাছে মনে হয়, তো আর্জেন্টিনা সাপোর্ট করতেছে, আর আর্জেন্টিনা আজকে উইন হবে, যেটা আমার কাছে মনে হয়। তাকে কি কোনোভাবে ঘুষ টুস দিয়ে নিয়ে এসেছেন নাকি? না, ঘুষ দেওয়ার কিছু না। এখন সবাই মুখে ব্রাজিল ফ্যানরা করছে আর্জেন্টিনা সাপোর্টার, কিন্তু মনে তো সবাই সুইজারল্যান্ড সাপোর্টই করছে, কেউ তো আর মেসিক সাপোর্ট করতে চায় না। আর্জেন্টিনার বাদে সব টিমে কি ব্রাজিল টিম সাপোর্ট করে। আচ্ছা, মনে মনে কি সুইজারল্যান্ড? না, মনে সুইজারল্যান্ড পারবে না আজকে, এটা আমি এর বললাম। এটা যদি অন্য কোনো হার্ড টিম হতো, ফ্রান্স বা স্পেন, তখন সেটা অন্য কথা হতো, কিন্তু সুইজারল্যান্ড আর্জেন্টিনার সাথে পারবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আজকে। সো আজকে আর্জেন্টিনায় সাপোর্ট করতেছে, আর সেমিফাইনালে আর্জেন্টিনায় যাবে। আর্জেন্টিনা কি ফিফা থেকে সুবিধা পাচ্ছে? এটা বলতে পারবো না, কারণ রেফারির সিদ্ধান্ত যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত, তো যেটা রেফারি বলবে ওটাই মানে আসল আর কি। তো এখানে ফিফা থেকে পাচ্ছে, এটা সত্যতা নেই কোনো আর কি। আচ্ছা, জিয়ান্নি ইনফান্তিনো কিন্তু এই সুইজারল্যান্ডের মানে নাগরিক, তিনি থাকতে তো অন্য কাউকে অবশ্যই সাপোর্ট করবেন না, অন্য কোনো দলকে। আর্জেন্টিনাকে সাহায্য করার কোনো কথাই আসে না আজকের ম্যাচে। হ্যাঁ, এটা ঠিক কথা, কারণ যেহেতু ফিফা সভাপতি সুইজারল্যান্ডের নাগরিক, তো ফিফা সে মানে কি বলবো আর কি, মানে আর্জেন্টিনা যেটা মানে নিরপেক্ষ খেলা সেটাই হবে। ধন্যবাদ। এখানে কিন্তু বলছিলেন যে এখন পর্যন্ত যে খেলা হচ্ছে সেটা নিরপেক্ষ, কিন্তু অনেক ব্রাজিল ফ্যান কিন্তু এটা মানতে নারাজ, তারা কিন্তু বলেন যে আর্জেন্টিনা ফিফা থেকে সুবিধা পায়। কি মনে হয়? এটা হচ্ছে বাঙালিদের একটা কালচার আর কি, আমার মতে, যে আর্জেন্টিনা ব্রাজিল এটা তো একটা দ্বন্দ্ব। তো ফিফা থেকে কিভাবে সুবিধা পাইতে পারে? পাইলে তো 4 বারের চ্যাম্পিয়ন জার্মানি পাইতো, 4 বারের চ্যাম্পিয়ন ইতালি তো বিশ্বকাপে চান্স পায় না। আর্জেন্টিনার সুবিধা ধরতে তো আমি কিছু দেখতে পাইতেছি না, এটাই আর কিছু না। আচ্ছা, রোনালদো নাকি সেরা প্লেয়ার, মেসিকে তারা এগিয়ে রাখছে না কোনোভাবেই, কি বলবেন? কারণ মেসির সাথে তুলনা দেওয়ার মতো তো কোনো প্লেয়ার নাই। তো রোনালদোর একটা প্রাইম টাইম ছিল, তখন মেসিরও প্রাইম টাইম ছিল, তো সেই অনুযায়ী তারা রোনালদোকে মেসির সাথে তুলনা করে। কিন্তু 22 সালের ওয়ার্ল্ড কাপ মেসি জেতার পরে আমার মনে হয় এটা তার কোনো ডিবেট আছে। মেসি রোনালদো ডিবেট ইজ ক্লিয়ার, মেসি ইজ গ্রেটেস্ট অফ অল টাইম। মেসির উপর আর কোনো বর্তমানে কোনো প্লেয়ার নাই, আর এটা আগামী 100 বছরও জন্মাবে কিনা পৃথিবীতে এটা আমি বলতে পারতেছি না। বর্তমানে সেরা প্লেয়ার মেসি, এটা সবাই স্বীকার করে আসছে।
ব্রাজিলের কিংবদন্তিরা স্বীকার করে আসতেছে, সব দেশের বিভিন্ন বড় বড় কোচেরা, বড় বড় খেলোয়াড়রা এটা স্বীকার করে আসছে যে মেসি গ্রেটেস্ট অফ অল টাইম। সেটাতে আমরা বাঙালিরা না বললে তো এটা কিছু হবে না। বিশ্বে যারা যারা বলার তারা বলছে যে মেসি গ্রেটেস্ট অফ অল টাইম, এখানে ক্লিয়ার, আর কিছু মনে এখানে কিছু ব্রাজিল ফ্যানরা এসেছেন, তারা বলছেন যে এখনো আর্জেন্টিনা হারার চান্স আছে। এটা ফুটবল খেলা, যে কোনো সময় মত ফল ঘুরে যেতে পারে, তো বলা যায় না, খেলা দেখতেছি, এনজয় করতেছি। আমরা আশাবাদী আর্জেন্টিনা জিতবে, কারণ মেসিরা খেলার আগেই বলে দিয়েছে যে আপনার আশা কখনো হারাতে না, আমরা আশা না হারাই বসে রয়েছি, খেলা দেখতেছি, এটা এনজয় করতেছি। আচ্ছা, আজকের খেলা কি ভালো হচ্ছে? অবশ্যই। ধন্যবাদ। আমরা কিন্তু শুনলাম তার কাছ থেকে, তিনি কিন্তু অবশ্যই আশা রাখছেন। আমরা ব্রাজিল ফ্যানের কাছে চলে যাব, ব্রাজিল ফ্যান কি বলছে, আমরা একটা ব্যালেন্স করার চেষ্টা করব। আর্জেন্টিনা ফ্যানদের কাছ থেকেও শুনবো, ব্রাজিল ফ্যানদের কাছ থেকেও শুনবো। কি মনে হচ্ছে, আজকে কি জয় নিয়ে ফিরতে পারবেন? জি ভাইয়া, আরেকবার ভাই। আজকে কি জয় নিয়ে ফিরতে পারবেন? অবশ্যই তো সুইজারল্যান্ডের সাপোর্ট করছেন নাকি? জি করছি, বাট মনে হয় না যে পারবে, কারণ আর্জেন্টিনা খুব ভালো টিম, সুইজারল্যান্ড তো ওইভাবে আর কি চেনা পরিচিত না। মানে আপনাদের থেকেও ভালো? আর্জেন্টিনা আমাদের থেকে ভালো এখন, কারণ আমাদের স্কোয়াড অত ভালো না, সত্যি কথা বলতে। এখন সবাই তো মানতে চায় না। সবাই মানতে চায় না, বাট আমি তো খেলা দেখি, বিষয়টা বুঝতে পারতেছি আর কি। রিয়েলিটি মানে বিষয় হচ্ছে যে এখনকার স্কোয়াড যেটা আছে সেটা আর কি অতটাও ভালো না। মানে কোনো বন্ধু কি আপনাকে বলেছে যে আজকে আর্জেন্টিনার ভালো বলতে হবে? না না না, এটা নিজের থেকে বলছেন? সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, আর কি অপিনিয়ন। কারণ হচ্ছে আর্জেন্টিনার সাপোর্ট করেন না কেন? কারণ আমি ছোটবেলাতে ব্রাজিল সাপোর্ট করে আসতেছি, ব্রাজিলের প্রতি ভালোবাসা আছে। ছোটবেলা থেকে করলে কি চেঞ্জ করা যাবে না? চেঞ্জ অবশ্যই করা যাবে, বাট সত্যি কথা বলতে নিজের কাছে ভালো লাগে, যেটা ভালো লাগে আমি ওইটা সাপোর্ট করি আর কি। তাদের গেম প্লে, আমি মূলত নেইমারের ফ্যান, তো আমার কাছে ওইটা ভালো লাগে আর কি, নেইমারের ফ্যান লাগে, ওই জন্য আর কি তার সাথে আর কি মানে ব্রাজিল সাপোর্ট করি। বাট সত্যি কথা বলতে এখনকার ব্রাজিলের যে টিম, ওই টিম নিয়ে সম্ভবত পারবে না, তো এখন আর্জেন্টিনাকে অবশ্যই আগায় রাখবো। এখন সম্ভবত আর্জেন্টিনার ফ্রান্স খেলবে ফাইনাল, সেটা আর কি সবচেয়ে ভালো একটা খেলা হবে ফাইনালে। ধন্যবাদ। শুনছিলাম এখানে কিন্তু আর্জেন্টিনার সাপোর্ট করছেন, কিন্তু আর্জেন্টিনাকে চাইছেন জিতুক, কিন্তু সাপোর্ট করেন না। আপনি কি মনে হয়, কি বলছেন? এইভাবে এটা জেতার সম্পূর্ণ ওর পার্সোনাল অপিনিয়ন, তবে আর্জেন্টিনার সাপোর্ট করা উচিত। আমি ওকে সবসময় বুঝাই, ও বুঝে না। ফার্স্টে ব্রাজিল সাপোর্ট করছে, ব্রাজিল বাড়ি চলে গেছে, তারপরে পর্তুগাল সাপোর্ট করছে, পর্তুগাল বাড়ি চলে গেছে। এখন ও বুঝে না, এখন ওর তো বুঝায় লাভ নাই। আমি আর্জেন্টিনা কেন সাপোর্ট করতে যাব? অবশ্যই না না না, যেটা ভালো লাগবে সেটাই তো করবো। না, 5টা কাপ দেখে না, তাদের গেম ছিল ভালো আগে, এখন খারাপ হইতে পারে এখন। আচ্ছা, আর ব্রাজিল আগে ভালো ছিল, কিন্তু এখন সেই ধাঁচ নেই, সেটাই বলছিলেন। আমরা আরও ফ্যানদের কাছে যাব, আর্জেন্টিনা ফ্যানদের কাছে যাব। আর কোনো টেনশন আছে? এগিয়ে গেছেন তো? আর কোনো সমস্যা নাই, আমরা এগিয়ে আছি, 1 গোলে আরও 3টা হবে। যদি আপনারা সেমিতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সামনে ইংল্যান্ড পড়ে যাবে, ভয় লাগছে? না, কোনো ভয় নাই, ইংল্যান্ডের সাথে সমস্যা নাই, ওটা আমরা নেক্সট ফাইনাল খেলবো অবশ্যই। ধন্যবাদ। শুনছিলাম, আমরা আরও ফ্যানদের কাছে যাব, আপনার থেকে শোনার চেষ্টা করব। ভাইয়া, এখানে কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন একজন, আমরা তিনি নাকি ব্রাজিল ফ্যান, যদি কথা বলতেন। আচ্ছা, কিছু বলেন। আর্জেন্টিনা আজকে দুর্দান্ত খেলতেছে, আমরা চাই আজকে 4টা গোল দিব, 4টা গোল দিয়ে ব্রাজিলের স্বপ্ন আমরা পূরণ করে দিব চ্যাম্পিয়ন হয়ে। আচ্ছা, আপনার ফ্রেন্ড অসুস্থ হয়ে গেছেন? অসুস্থ হয়ে গেছে, ও একটা গোল খাওয়ার পর ও নিজে আর ধরে রাখতে পারতেছে না। আমরা সবাই আর্জেন্টিনা ফ্যান, সুইজারল্যান্ড হয়ে আসছিল, সুস্থ হয়ে যাবেনি। আচ্ছা, ব্রাজিলদের উদ্দেশ্যে কি বলবে? ব্রাজিলদের উদ্দেশ্যে 2030 সালে বলবো, ওনারা যেন ভালো পারফরমেন্স নিয়ে নেক্সট বিশ্বকাপ জানে খেলার জন্য আসে, কারণ আর্জেন্টিনা যে ফর্মে আছে, ব্রাজিল। দর্শক, আমরা দেখছিলাম আসলে ঢাকা ভার্সিটি, টিএসসি এবং একই সঙ্গে ড্যাফোডিল ইউনিভার্সিটি, দুই জায়গাতেই কিন্তু দর্শকরা খেলা দেখছেন, এবং সেই খেলার উন্মাদনা কিন্তু ঢাকায় যেরকম আছে, ঢাকার বাইরেও এই উন্মাদনা ছড়িয়ে পড়েছে একইভাবে। এর মধ্যে আর্জেন্টিনা 1 গোলে এগিয়েও রয়েছে। তো সবকিছু মিলিয়ে দেশের, ঢাকার বাইরের যে দর্শকদের উন্মাদনা, সেই খবরাখবর জানবো। এ পর্যায়ে আমরা যেতে চাই বরিশাল, সেখানে আছেন আমাদের সহকর্মী সৈয়দ মেহেদি হাসান। মেহেদি, বরিশালে আবহাওয়ার কি পরিস্থিতি, এবং এই পরিস্থিতিতে কি আসলে দর্শকরা বড় পর্দায় খেলা দেখছেন কিনা, এবং তাদের মাঝে কেমন উন্মাদনা দেখছেন জানাবেন।
ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল বেলজ পার্কে। আসলে কথা যখন হয় আর্জেন্টিনার খেলা নিয়ে, তখন আসলে বৈরী আবহাওয়া অনেক দর্শকই আসলে মানেন না। আমরা সকাল থেকে এসে দেখেছি ঠিক 7টার আগেই কিন্তু এই যে উন্মুক্ত স্থানে এখানে শতাধিক দর্শক কিন্তু এসেছেন। শুধুমাত্র যে ছেলে দর্শক এমন না, প্রবীণ দর্শক কিন্তু রয়েছেন, অনেক শিশু রয়েছেন, অনেকে ছাতা নিয়ে এসেছিলেন বা ছাতা ছাড়াও কিন্তু অনেকে রয়েছেন। এবং এই যে খেলার উন্মাদনা, তারা কিন্তু এই বড় পর্দায় অর্থাৎ বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে বেলজ পার্কে যে এলইডি মনিটরে খেলা দেখানো হয়, সেই খেলা দেখতেই কিন্তু তারা হুমড়ি খেয়ে পড়েছেন। এবং তারা এই যে বিশ্বখ্যাত এবং তাদের পছন্দের যে খেলোয়াড় লিওনেল মেসি, তার খেলাকে আসলে কোনো অংশে মিস করতে চান না। ফলে সকাল থেকেই অর্থাৎ ঠিক যখন বল বিশ্বকাপের মাঠে গড়িয়েছে, তখন থেকেই কিন্তু ভিড় বাড়তে শুরু করেছে এবং সময় যত গড়াচ্ছে তত কিন্তু এই বৃষ্টি ভেজা সকালে তারা কিন্তু এখানে এসে দেখছেন এবং উপভোগ করছেন এবং তাদের পছন্দের দল, পছন্দের খেলোয়াড়ের খেলা উপভোগ করছেন। আর্জেন্টিনার সমর্থকরা যেমনটি বলছেন যে আগামী বিশ্বকাপ তারা এবছরে খেলার যে গতি, সেই গতির মধ্যে থেকে আগে তো 3টি বিশ্বকাপ জিতেছিল, এবার কিন্তু এই 2026-এর বিশ্বকাপও কিন্তু তারা জিতবেন এবং এই জেতার মধ্য থেকেই কিন্তু তারা আবারও অর্থাৎ 3টি স্টারের স্থানে 4টি স্টারে যাবে। আমি একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনারা এই বৃষ্টিতে ভিজে কেন খেলা দেখছেন? আমরা খেলা দেখতে এসেছি বিলেতে। হচ্ছে আজকের খেলা কেমন হচ্ছে বলতে আমাদের অলওয়েজ দলের প্রতি ভরসা আছে, আমরা জয় নিয়ে বাসায় ফিরবো, তার জন্য বৃষ্টিতে ভিজতে আসছি। আমরা অলওয়েজ আমাদের দলের প্রতি এতটাই বিশ্বাস, আমরা ভিজছি, জয় নিয়ে বাসায় ফিরবো ইনশাআল্লাহ। যেমনটি শুনছিলেন আসলে তার আরো 3টা দিবে, ওই যে ব্রাজিল সাপোর্টার ওরা যাই দিকে সেখানে ও কিসের জন্য আসছে। যেমন শুনছিলেন আসলে 3টি গোল, 3টি কাপ কিন্তু ইতিমধ্যে পেয়েছে, আর অন্যটিও কিন্তু তারা পেতে চাইছে। আমরা একটু আপনাদের সাথে কথা বলতে চাই। আপনাদের মাথায় আজকে আপনারা খেলা দেখতে এলেন, আর বৃষ্টি ভিজে কি দেখতে আসা লাগলো? আর্জেন্টিনা মানেই আবেগ, আর্জেন্টিনা মানেই জয় হবে। মেসি কোনদিন হতাশ করে না, তাই বৃষ্টিতে ভিজে আমরা খেলা দেখতে প্রস্তুত। মনে করেন কি এবছর বিশ্বকাপ জিততে পারবে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর্জেন্টিনা উইন। এবার হইবে 7 আপ খাওয়ার দিন নাই। দলে 12টা প্লেয়ার থাকলে অবশ্যই কাপ আর্জেন্টিনা পাইবে। রেফারি সুদ্ধা 12টা কেন মনে হলো? এই যে রেফারি একজন আছে আর্জেন্টিনা, আবার ফিফা বই আছে, সব আর্জেন্টিনা, অবশ্যই 12টা প্লেয়ার। যেমনটি শুনছিলেন আসলে এখানে কিন্তু তর্ক যুদ্ধ চলছে, আবার একই সাথেই কিন্তু খেলাও দেখছে, অর্থাৎ খেলার যে আবেগ সেটি কিন্তু ছড়িয়ে রয়েছে এই বৃষ্টি ভেজা সকালেই। এক ধরনের মুগ্ধতা ছড়াচ্ছে বরিশাল বেলজ পার্কে। বরিশাল থেকে বিশ্বকাপ টুর্নামেন্টের উন্মাদনার খবর এই ছিল আমার কাছে সর্বশেষ। মেহেদী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সহকর্মী সৈয়দ মেহেদী হাসান বরিশাল থেকে জানাচ্ছিলেন আর্জেন্টিনা ম্যাচ ঘিরে দর্শকদের মাঝে যে উন্মাদনা, সেই খবরাখবর। বৈরী আবহাওয়ার খবর জানাতে যুক্ত হচ্ছেন বান্দরবান থেকে আকাশ মার্মা, খাগড়াছড়ি থেকে আক্তার হোসেন এবং ফেনী থেকে তানভীর চৌধুরী। শুরুতেই যাব ফেনীতে, সেখানে আছেন তানভীর চৌধুরী। তানভীর, বর্তমানে সেখানকার আবহাওয়া কেমন দেখছেন? এবং আবহাওয়া অফিস থেকে বলা হয়েছিল যে রবিবার নাগাদ নাকি বৃষ্টিপাত কমার কোনো সম্ভাবনা রয়েছে। বর্তমানে সেখানকার কেমন অবস্থা দেখছেন এবং সেই সাথে বন্যায় কবলিত মানুষদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছেছে কিনা জানাবেন বিস্তারিত। ধন্যবাদ। সবচেয়ে বড় স্বস্তির যে খবর সেটি হচ্ছে ফেনীতে আসলে গতকাল বিকেল থেকে যে ভারী বৃষ্টি, সেই ভারী বৃষ্টিপাত বন্ধ রয়েছে। এছাড়াও আমরা দেখেছি সকাল থেকে আসলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আকাশ অনেকটা গোমট বেঁধে থাকলেও তেমন একটা ভারী বৃষ্টি কিন্তু ফেনী জুড়ে হচ্ছে না। তো এখানকার আসলে যে মুহুরী নদী, সেই মুহুরী নদীর সম্পর্ক আসলে ভারতের সাথে। ফেনীতে যদি বৃষ্টি
পাত বেশি হয় সেক্ষেত্রে আসলে মুহুরী নদীর পানি তেমন একটা বাড়ার সম্ভাবনা নেই। তবে ভারতের সাবরুম অথবা বিলোনিয়া এলাকায় যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির কারণে আসলে মুহুরী নদীর পানি উজানের ঢলের কারণে বেড়ে যায়। তো পানি উন্নয়ন বোর্ড কর্তৃক যে সর্বশেষ হালনাগাদ যে তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে, মুহুরী নদীর পানি এখনো পর্যন্ত বিপদ সীমার আসলে 2.5 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও আসলে গতকাল এই যে বিপদ সীমার যে উপরে নিচে আসলে অনেকটাই আসলে বেড়েছে কমেছে এই ধরনের বেশ তথ্য আমরা পেয়েছিলাম। তবে আবহাওয়া অফিস জানিয়েছে আসলে রবিবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। আমরা আসলে সেটিই দেখেছি, ফেনীতে কিন্তু গতকাল বিকেল থেকে তেমন একটা বৃষ্টিপাত হচ্ছে না। এছাড়াও মুহুরী নদীর যে 68 কিলোমিটার এলাকা রয়েছে সেই এলাকায় আমরা দেখেছি বেশ কিছু স্থানে ভাঙনের ঝুঁকিতে রয়েছে বাঁধ, এবং এই সমস্ত বাঁধ মেরামতের জন্য স্থানীয়রা পানি উন্নয়ন বোর্ডকে বারবার জানিয়েও কিন্তু তেমন একটা সুফল তারা পাচ্ছে না। এর জন্য আসলে যারা স্থানীয় বাসিন্দা আছে, যারা একদম নদী পাড়ের মানুষ, তারা কিন্তু আমরা দেখেছি গতকাল তারা ক্ষোভ প্রকাশ করেছে। আমরা সরজমিনে সেখানে গিয়েছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে আসলে যখন আসলে বাঁধ ভাঙার উপক্রম হয় তখন পানি উন্নয়ন বোর্ডকে জানালে তখন তারা কার্যকর যে পদক্ষেপ সেই পদক্ষেপ নেয় না, যার ফলে আসলে বাঁধ ভেঙে গেলে তখন তারা আসে। এই ধরনের নানান অভিযোগ কিন্তু আমরা দেখেছি। তো মুহুরী নদীর যে বাঁধ, সিলোনিয়া কুহুয়া নদীর যে বাঁধ এবং পানি বাড়ার যে সম্পর্ক সেটি আসলে ভারতের সাথে, এখানে বৃষ্টি হলেও যদি অতিমাত্রায় বৃষ্টি হয় ফেনীতে সেক্ষেত্রে আমরা দেখি যে মুহুরী নদীর যে পানি সেটি তেমন একটা বৃদ্ধি পায় না। সেক্ষেত্রে বিলোনিয়া এবং ভারতের যে সাবরুম এলাকা আছে সেখানে যদি আসলে অতিমাত্রায় বৃষ্টি হয় আমরা দেখি যে মুহুরী নদীর যে পানি সেটি আসলে মুহুরী নদীতে বৃদ্ধি পায়। তো সকালে আমরা আসলে খবর নিয়েছিলাম, আমরা যেমনটা জেনেছি আসলে ভারতের বিলোনিয়া এবং যে সাবরুম এলাকা আছে সেই এলাকায় সকাল থেকে আসলে বৃষ্টি হচ্ছে। তো এই ছিল আসলে ফেনী থেকে আমার কাছে থাকা আবহাওয়ার সর্বশেষ খবর। তানভীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, এই পর্যায়ে যেতে চাই বরিশালে, সেখানে আছেন সৈয়দ মেহেদী হাসান। মেহেদী, বর্তমানে বরিশালের আবহাওয়া কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। ফারিয়া, আপনাকে ধন্যবাদ। আজকে গতকালকের চিত্র যদি বলি, গতকালকে কিন্তু সারাদিন ইলশেগুড়ি যে বৃষ্টি সেটি হয়েছিল। আজকে ভোর রাত থেকেই কিন্তু তার গতি বেড়েছে। আমরা আবহাওয়া অফিসের সাথে যেমনটি কথা বলে জানতে পেরেছি এই বৃষ্টিপাতের পরিমাণ আরও 2 থেকে 3 দিন থাকবে। মূলত বর্ষার মৌসুমি আবহাওয়া সক্রিয় থাকার কারণেই কিন্তু এভাবে বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টির কারণে আসলে নানান প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল বেলস পার্ক সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে। কলেজের সামনে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বৃষ্টির কারণে কিন্তু জলাবদ্ধতার তৈরি হয়েছে, এবং শুধুমাত্র এই স্থানের চিত্র নয়, এই চিত্রটি কিন্তু বরিশাল নগরীর বিভিন্ন স্থানে বর্ষার কারণে এবং জোয়ারের সময় খোদ সদর রোডেও কিন্তু পানি আটকে যায়, ফলে এক ধরনের দুর্ভোগের শিকার হতে হয়। এছাড়া বরিশাল নগরীর যে 9টি কলোনি বা বস্তি রয়েছে সেখানে কিন্তু এক ধরনের দুর্বিষহ জীবন এই বর্ষার কারণে। আবহাওয়া অফিসে থেকে আমাদেরকে জানিয়েছে যে এই মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং বর্ষার কারণেই কিন্তু এই বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের কারণে সমুদ্র বন্দরকে 3 নম্বর এবং নদী বন্দরকে এখন পর্যন্ত 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, এবং এটি কিন্তু স্বাভাবিক একটি প্রক্রিয়া বলছে দক্ষিণাঞ্চলের জন্য, যেহেতু দক্ষিণাঞ্চলের নদীগুলো বড় এবং উজানের পানি আসে বিভিন্ন নদী, বড় নদী থেকে, এখান থেকে কিন্তু বঙ্গোপসাগরে নেমে যায়। একটি চিত্র যেটি বলতেই হয় যে এই বৃষ্টির কারণে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন নিম্নবিত্ত, তারা কিন্তু মারাত্মক দুর্ভোগের মধ্যে রয়েছেন, কারণ এই আবহাওয়ার কারণে তারা অনেকেই বাইরে যেতে পারছেন না, ফলে তাদের মধ্যে কিন্তু দুর্ভোগ রয়েছে। আবহাওয়া অফিস আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আরও 2 থেকে 3 দিন এমন পরিস্থিতি থাকার পরে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। তবে কৃষকরা বলছেন এই বৃষ্টিপাত তাদের জন্য কল্যাণকর। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।
মেহেদী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বরিশাল এবং ফেনী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা, তারা জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে। এবং রঞ্জু, আমরা দেখতে পাচ্ছিলাম যে ফেনী এবং বরিশালে সব জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং ফেনীতে যদিও বর্তমানে বৃষ্টিপাত কমে গিয়েছে, কিন্তু বরিশালে কিন্তু এখনও বৃষ্টিপাত একদম চলছে। তাই, এবং এই বৃষ্টি কিন্তু আরও হবে এরকম পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, এবং সেই বৃষ্টিপাত কিন্তু রাজধানীতেও হবে। এবং এখন পর্যন্ত যে বর্তমানে চলছে রাজধানীতে, এবং হ্যাঁ। রাজধানীর বিভিন্ন জায়গায় পানি জমে গিয়েছে। এবং এই যে জলাবদ্ধতার পরিস্থিতি, আজকে মানে সাপ্তাহিক স্বাভাবিক কর্মদিবস, এর মধ্যে মানুষজন কিভাবে অফিস যাবে এটা নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে আসলে। কারণ একটুখানি বৃষ্টি হলে আমাদের এখানে জলাবদ্ধতা বেড়ে যায়, কিছুক্ষণ পরে অফিসগামী মানুষজন রাস্তায় বের হবে এবং তাদের হাতে আসলে সময় নিয়ে বের হতে হবে, এটাই আসলে এবং এই বলা। কারণে কিন্তু ট্রাফিক জ্যামেরও এখন দেখা যাচ্ছে অনেক বেড়ে গিয়েছে। দর্শক, এখন ঘড়ির কাঁটায় 7:40 এবং এই পর্যায়ে আমরা অনেকেই হয়তো অফিস কিংবা স্কুল কলেজের জন্য বের হয়ে গিয়েছি এবং আজ ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। সেই আপডেট সর্বশেষ জানাতে আমাদের সাথে আরেকটি স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিফ, এবং তিনি জানাবেন আজকের ওয়েদার আপডেট এবং সেই সাথে ট্রাফিক আপডেট সম্পর্কে। ফারিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে যেমনটি বলছিলেন যে দর্শকরাও জেনে থাকবেন যে গত রাত থেকেই কিন্তু মুষলধারে বৃষ্টি এবং থেমে থেমে নানা রকম বৃষ্টিপাতের খবর কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং সেই বৃষ্টির কারণে যেমনটি হয়ে থাকে সড়কের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়। যেমনটি আপনারা বলছিলেন, সেই জলাবদ্ধতার কারণে কিন্তু যানবাহন চলাচলে আসলে বিঘ্ন ঘটে, এবং এই জায়গায় আসলে ঠিক যানজটের একটা শঙ্কা থাকে। এরই মধ্যে কিন্তু যারা অফিসগামী যাত্রী আছেন অনেকে হয়তো বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, 8টা বাজলেই তারা বেরিয়ে পড়বেন। তো সেই জায়গায় আসলে আবহাওয়ার পূর্বাভাস এবং সড়কের যানজটের যে চিত্র, সেই খবরাখবরগুলো জেনে নিলে কিন্তু অনেকাংশে সুবিধা হয়। তো দর্শকদের সেই কাজকে সুবিধা করে দেওয়ার জন্য আমরা যেটি করে থাকি, প্রতিনিয়ত আবহাওয়ার সর্বশেষ খবরাখবর এবং যানজটের চিত্র দর্শকদের দেখানোর চেষ্টা করি। তার ধারাবাহিকতা আমরা প্রথম যে কাজটি করে থাকি সেটি হচ্ছে বিশ্বের বিভিন্ন শহরগুলোতে এই মুহূর্তে বায়ুমান কেমন রয়েছে সেটি নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করি। সেই জায়গায় সুইজারল্যান্ড ভিত্তিক যে জরিপ সংস্থা রয়েছে আইকিউ এয়ার, সেই আইকিউ এয়ারের সূচক অনুযায়ী ঠিক এই মুহূর্তে বিশ্বের কোন কোন দেশ আসলে বিশুদ্ধ বায়ুর তালিকায় শীর্ষস্থানগুলোতে রয়েছে সেগুলো আপনাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করব। সেই জায়গায় প্রথম যে দেশটি শহরটি রয়েছে সেটি হচ্ছে নরওয়ে শহর অসলো রয়েছে। সেই অসলোর বায়ুমান কিন্তু 6, যেটি খুবই ভালো। অসলো অনেকদিন পরে হচ্ছে শীর্ষস্থান দখল করেছে। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার শহর সিডনি, মেলবোর্ন, ক্যানবেরা যেরকম থাকে সেরকম সিডনি আর মেলবোর্নকে দেখা যাচ্ছে 2 এবং 3 নম্বর স্থানে। তাদের বায়ুমান সূচক যথাক্রমে 7 এবং 8। ক্যানবেরা যথারীতি আজ তেমন শীর্ষস্থানে এখনও দেখা যাচ্ছে না। এর পাশাপাশি নেপালের কাঠমান্ডু, যেমনটি কাঠমান্ডু শহরটিকে কিন্তু মাঝে মাঝে এরকম শীর্ষস্থানে দেখা যায়, তবে আজ তারা বেশ ভালো অবস্থানে রয়েছে, বায়ুমান সূচক 12 এবং তারা 4র্থ স্থানে রয়েছে। ঠিক একইভাবে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহর রয়েছে 17 বায়ুমান নিয়ে, আরেকটি শহর পোর্টল্যান্ডও রয়েছে তাদের সঙ্গে একই বায়ুমান এবং অবস্থান ঠিক পরপর 5 নম্বর এবং 6 নম্বর স্থানে তারা রয়েছে। সেই সঙ্গে চীনের হাংঝৌ প্রদেশ রয়েছে। হাংঝৌ প্রদেশের যে বায়ুমান সেটি দেখা যাচ্ছে 19। একই সঙ্গে জাপানের কোব, তারা সাধারণত শীর্ষ 10এই থেকে থাকে, তেমনটি রয়েছে চীনের বেইজিং, এই শহরটিও রয়েছে একই বায়ুমান নিয়ে ঠিক তার পরের স্থানে 9 নম্বর স্থানে, এবং 10 নম্বর স্থানে রয়েছে কানাডার শহর ভ্যানকুভার, এবং 11 নম্বর স্থানে কিন্তু জাপানের আরেকটা শহর ওসাকা রয়েছে। এই একই বায়ুমান সূচক নিয়ে কিন্তু আরও বেশ কিছু শহরকে দেখা যাচ্ছে। ইউক্রেনের কিয়েভও 22, কলম্বিয়ার বোগোতা, তাদেরও বায়ুমান সূচকে তারা 22, এবং আফগানিস্তানের কাবুল রয়েছে 22। অর্থাৎ এই একই 22 বায়ুমান সূচক নিয়ে কিন্তু সেই বায়ুমান সূচকের এই একই মান নিয়ে ঠিক 8 নম্বর স্থান থেকে শুরু করে ঠিক 14 নম্বর স্থান পর্যন্ত যতগুলো শহর রয়েছে সবাই একই বায়ুমান নিয়ে ঠিক পরপর স্থানে কিন্তু রয়েছে। তাই এই শহরগুলো মোটামুটি বায়ুমান সূচকের শীর্ষস্থানগুলো ধরে রেখেছে। এবং ক্যানবেরার কথা দর্শক শুরুতে বলছিলাম, যারা সাধারণত শীর্ষ 10-এ থাকে, আজ তারা ঠিক 15তম স্থানে রয়েছে এবং বায়ুমান সূচক হচ্ছে তাদের 24। এ পর্যায়ে যদি আমরা ঢাকার বায়ুমান সূচক নিয়ে কথা বলতে হয়, ঢাকার বায়ুমান সূচক সাধারণত যেমনটি হয়ে থাকে বায়ুমান সূচকের দিক থেকে, যেমন ঢাকার বায়ুমান খারাপের দিকেই বেশিরভাগ সময় থাকে এবং দূষিত বায়ুর তালিকায় শীর্ষ 10-এর মধ্যে আসলে ঢাকাকে বেশিরভাগ সময় খুঁজে পাওয়া যায়। তার ব্যতিক্রম আজও নয়, যেমনটি দেখা যাচ্ছে যে বায়ুমান সূচক তাদের ঢাকার আজ 107 এবং শীর্ষ 13তম স্থানে আসলে ঢাকা রয়েছে দূষিত বায়ুর তালিকায়। 107 বায়ুমান সূচক, যেটি কিন্তু বেশ খারাপ বলতে হবে, কেননা বায়ুমান সুইজারল্যান্ড ভিত্তিক যে জরিপ সংস্থা আইকিউ এয়ার, তাদের যে বায়ুমান সূচক সেটির ব্যাখ্যা যদি আপনাদেরকে জানাতে হয়, দর্শক আপনারা দেখতে পাচ্ছে 0 থেকে
থেকে 50 হলে সেটিকে ভালো বলা হয়, 51 থেকে 100 হলে সেটিকে আসলে মোটামুটি বলা যায়, 101 থেকে 150 পর্যন্ত হলে আনহেলদি ফর সেন্সিটিভ গ্রুপস বলা হচ্ছে, অর্থাৎ শিশু, বয়োবৃদ্ধ কিংবা যারা শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত তাদের জন্য এটি আনহেলদি বা অস্বাস্থ্যকর। এবং 151 থেকে 200 পর্যন্ত সেটিকে আসলে বলা হয় কিন্তু পুরোপুরি অস্বাস্থ্যকর বায়ু। এবং তেমনটি দেখা যাচ্ছে আজ ঢাকায় যেমনটি 100 ছাড়িয়ে গেছে এই মুহূর্তে বায়ুমান সূচক, যেমনটি দেখাচ্ছিলাম 107 দেখানো হচ্ছে এই মুহূর্তের বায়ুমান। এবং এই জায়গায় ঢাকার অবস্থান 13তম, যেটি কিন্তু আসলে বেশ সংখ্যার জায়গা। ঠিক বৃষ্টিপাতের পরে যেমনটি হয়ে থাকে বায়ুমান কিন্তু উন্নতির দিকে থাকে, তবে এই জায়গায় বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে যে ব্যাপারটি দেখতে হয় সেটি হচ্ছে বায়ুর আর্দ্রতা। সেই আর্দ্রতা বৃদ্ধির কারণে কিন্তু বায়ুর যে দূষণ মাত্রা সেটিও কিন্তু বাতাসে বাড়তে থাকে, এবং তার কারণেই হয়তো সেই ফলশ্রুতিতেই হয়তো আজ ঢাকার বায়ুমানের সূচকের অবস্থা এই মুহূর্তে ঠিক এইরকম। এছাড়া অন্যান্য যে দূষিত বায়ুর তালিকায় শীর্ষস্থানগুলোতে থাকা যে শহরগুলো রয়েছে সেগুলো নিয়ে যদি কথা বলতে হয়, ডিআর কঙ্গোর দেশ, ডিআর কঙ্গো যে শহর কিনশাসা সেটি রয়েছে, তার বায়ুমান সূচক 177, যেটি আসলে 150কেও ছাড়িয়ে গেছে, যেটি অস্বাস্থ্যকর বায়ু। একই সঙ্গে ইন্দোনেশিয়ার জাকার্তা, যারা সাধারণত শীর্ষ 1 বা 2-এই তাদের অবস্থান বেশিরভাগ সময় থেকে থাকে, তাদের বায়ুমান সূচক দেখা যাচ্ছে 164। ভারতের কলকাতা রয়েছে ঠিক তার পরের স্থানে 161 বায়ুমান সূচক নিয়ে, এবং পাকিস্তানের লাহোর রয়েছে 154। দর্শক আপনারা জেনে থাকবেন সাধারণত ঘুরে ফিরে কিন্তু এই ডিআর কঙ্গোর কিনশাসা, ইন্দোনেশিয়ার জাকার্তা, ভারতের নয়াদিল্লি, কলকাতা, পাকিস্তানের লাহোর, করাচি, এই শহরগুলোকে মোটামুটি খুঁজে কিন্তু পাওয়া যায় আসলে এই দূষিত বায়ুর তালিকায় শীর্ষস্থানগুলোতে, এবং আজও কিন্তু তেমনটিই দেখা যাচ্ছে। সেই সঙ্গে সাউথ আফ্রিকার শহর জোহান্সবার্গ রয়েছে 153 বায়ুমান সূচক নিয়ে, ইথিওপিয়ার শহর আদিস আবাবা রয়েছে, উগান্ডার কাম্পালা রয়েছে, কুয়েত সিটি রয়েছে, এই শহরগুলোও কিন্তু বায়ুমান সূচকে দূষিত বায়ুর তালিকায় শীর্ষস্থানগুলোতে রয়েছে। এবং সেখানে ঢাকার অবস্থান, যেমন বলছিলাম, ঢাকার অবস্থান এই মুহূর্তে 13, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটির কিন্তু প্রায় প্রতিদিন আমরা দেখতে পারি যে সকালে বায়ুমান সূচক যেমন থাকে, যতই বেলা গড়াতে থাকে সেই জায়গায় কিন্তু বায়ুমানের অবনতি হতে থাকে, এবং শীর্ষ 10-এ উঠে আসে, কোনো কোনো দিন শীর্ষস্থানও দখল করে ফেলে ঢাকা। এবং ঢাকার অঞ্চল ভিত্তিক যদি, এলাকা ভিত্তিক যদি বায়ুমান সূচক নিয়ে কথা বলতে হয়, যেমনটি আসলে আমরা বলে থাকি যে বেশিরভাগ দিনই দেখা যায় গুলশান বাড্ডা এই এলাকাটাতে আসলে বায়ুমানের অবস্থা খুবই খারাপ থাকে, এবং সেই ধারাবাহিকতায় আজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গুলশান বাড্ডা এলাকাতে ঢাকার বায়ুমান কিন্তু 202, অর্থাৎ যেটি বেশ খারাপ, আসলে 200 ছাড়িয়ে গেছে, অর্থাৎ পুরোপুরি অস্বাস্থ্যকর বায়ু বিরাজ করছে এই গুলশান বাড্ডা এলাকাতে। এছাড়া আরও কিছু জায়গায় দেখা যাচ্ছে 100 ছাড়ানো এবং 168ও দেখা যাচ্ছে, অর্থাৎ 150 ছাড়ানো বায়ুমান সূচক রয়েছে। তবে কিছু কিছু জায়গায় আবার বায়ুমান সূচক বেশ সহনীয় পর্যায়ে রয়েছে, যেমন 58, 56 এমনও দেখা যাচ্ছে। এবং নিকেতনের এপাশে কিন্তু যেমনটি দেখা যাচ্ছে 39 বায়ুমান সূচক নিয়েও কিন্তু কিছু এলাকা রয়েছে, অর্থাৎ এই জায়গায় যেমনটি আসলে বলছিলাম যে ঢাকার বায়ুমান সূচকের অবস্থা বেশ মিশ্র একটি অবস্থায় বিরাজ করছে, এবং এই জায়গায় বায়ুমান সূচক নিয়ে এলাকা ভিত্তিক বিশ্লেষণ আপনাদেরকে শোনালাম। এ পর্যায়ে যদি আমরা আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই, এই মুহূর্তে আপনারা জানেন যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে পুরো ঢাকা শহর জুড়ে, এবং তার প্রভাব কিন্তু তাপমাত্রায় পড়তে শুরু করেছে। এই মুহূর্তে বাতাসের তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, যেটি অনুভূত হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই জায়গায় দর্শক আপনাদের জানিয়ে রাখা ভালো যে বৃষ্টির পরবর্তীতে বায়ুমান সূচক ভালো হওয়ার যেরকম একটি প্রবণতা থাকে, একই সঙ্গে বাতাসের আর্দ্রতা বেড়ে যাওয়ারও একটি কিন্তু নেতিবাচক প্রভাব পড়তে থাকে, এবং সেই নেতিবাচক প্রভাবের অংশ হিসেবে কিন্তু 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকেও 32 ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হচ্ছে। এবং সেই বাতাসের আর্দ্রতার প্রভাব কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এয়ার কোয়ালিটি এবং হিট ইন্ডেক্সেও যেমনটি পড়েছে। এয়ার কোয়ালিটি দেখানো হচ্ছে পোর, অর্থাৎ বেশ যেমনটি আমরা আসলে দেখাচ্ছিলাম বায়ুমান সূচক যে আইকিউ এয়ারের সূচক, সেই সূচকেও যেমন ঢাকার অবনতি হয়েছে, ঠিক একইভাবে অঞ্চল ভিত্তিক বা এলাকা ভিত্তিক যে বায়ুমানগুলো নিয়ে কথা বলছিলাম, সেখানে গুলশানেরটা দেখানো হচ্ছিল 202, যেটি কিন্তু খুবই অস্বাস্থ্যকর বায়ু, এবং তার প্রভাব আসলে বায়ুর গুণগত মানেও পড়তে শুরু করেছে। বায়ুর গুণগত মান বেশ খারাপ দেখানো হচ্ছে এই জায়গায়। এবং একই সঙ্গে যদি আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কথা বলতে হয়, দর্শক জেনে থাকবেন রাত থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে, এবং তেমনটি আসলে এখানে দেখানো হচ্ছে আজ সকালেও বৃষ্টির সম্ভাবনা প্রবল। সকাল 8টা 9টা পুরো 10টা পর্যন্ত যেমন এরকম বৃষ্টিপাত হতে থাকবে, এবং 10টার সময়ও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। 11টার দিকে হয়তো ঢাকার কোনো কোনো অঞ্চলে কিছুটা রোদের দেখা মিলবে, এমনটি বলা হচ্ছে 11টা 12টার দিকে। তবে এরপর আবার দুপুরের পর থেকে কিন্তু ঠিক একইভাবে প্রবল বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে, এবং আকাশ কালো মেঘে আচ্ছন্ন থাকবে। বিকেলের দিকেও বৃষ্টিপাত হবে, সন্ধ্যায়ও বৃষ্টিপাতের খবরাখবর দেখানো পূর্বাভাস এখানে দেখানো হচ্ছে। বিকেল 4টা 5টা এই সময় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেমনটি আসলে বৃষ্টির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমারও একটি সম্ভাবনা দেখানো হচ্ছে। তবে বায়ুর আর্দ্রতা কিন্তু বেশ বেশি থাকবে, এমনটি কিন্তু আসলে এই আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে। অর্থাৎ আজ সারাদিনে যারা কিনা বের হওয়ার পরিকল্পনা করছেন, স্বাভাবিকভাবেই সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিন আজ, এবং সেই জায়গায় যারা বের হতে চাচ্ছেন বা বের হওয়ার পরিকল্পনা করছেন, ঠিক এই সময় যারা ঢাকার বিভিন্ন জায়গায় তারা বাসা থেকে বাইরে অবস্থান করবেন, তাদের কিন্তু বৃষ্টির প্রস্তুতি নিয়ে বের হলে তারা সুবিধা করতে পারবেন। এ পর্যায়ে যদি আমরা ঠিক সড়কের অবস্থা কি সেটি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, দর্শক জেনে থাকবেন যে এই বৃষ্টিপাতের প্রভাব কিন্তু সড়কেও পড়তে শুরু করে। বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়, এবং সেই জলাবদ্ধতার কারণে যানবাহনের ধীর গতি সবকিছু মিলিয়ে প্রবল যানজটের সংখ্যা কিন্তু থেকে থাকে। তেমনটি আসলে দেখা যাচ্ছে এই মুহূর্তে
মুহূর্তে ঢাকার বিভিন্ন স্থানে কিন্তু প্রচুর যানজট দেখা যাচ্ছে এবং সেগুলো নিয়ে যদি আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করি, এই জায়গায় দর্শক দেখে থাকবেন অন্যান্য দিন যেমনটি হয়ে থাকে যে হাতিরঝিল পার হয়ে অর্থাৎ এই রামপুরা বাড্ডার ইউলুপ সেই জায়গায় যানজট আজও রয়েছে, তবে সেই যানজটের চাইতেও কিন্তু বেশি যানজট প্রবণ এলাকা দেখা যাচ্ছে এপাশে আফতাবনগরের এই সড়কটি, অর্থাৎ যারা কিনা এই মেরাদিয়া কাঁচাবাজার সংলগ্ন যে সড়কটি চলে গেছে আফতাবনগরের এই সড়কটি যারা ব্যবহার করবেন প্রচুর যানজট রয়েছে, অর্থাৎ এই যানজট কিন্তু মোকাবেলা করতে হবে। এবং একই সঙ্গে রামপুরা স্টাফ কোয়ার্টার রোড সহ এই পুরা শহরটা কিন্তু প্রচুর যানজট দেখা যাচ্ছে, অর্থাৎ যানবাহনের অনেক চাপ রয়েছে। এই জায়গায় জলাবদ্ধতার সংখ্যা রয়েছে, জলাবদ্ধতা রয়েছে এবং তার প্রভাব কিন্তু সড়কের যান চলাচলের উপর পড়ছে। একই সঙ্গে এই পাশে যদি আমরা দেখি রামপুরা বনশ্রীর এই সড়কটিতেও কিন্তু প্রচুর যানবাহনের চাপ দেখা যাচ্ছে, যানজট রয়েছে। ডিআইটি রোডে পুরোটা আসলে যানবাহনে পুরো যানজট রয়েছে এবং একই সঙ্গে অতীশ দীপঙ্কর রোড অর্থাৎ খিলগাঁওয়ের এই পাশটিতে যারা চলাচল করবেন, খিলগাঁও রেল ক্রসিং পার হওয়ার পর থেকে সেখানে কিন্তু প্রচুর যানজট রয়েছে, যানবাহনের চাপ রয়েছে। একই সঙ্গে আউটার সার্কুলার রোড সেখানেও যানবাহনের চাপ রয়েছে, যানজট রয়েছে। শান্তিনগর, ভিআইপি রোড, আজ পুরো ঢাকার শহর কিন্তু প্রচুর যানবাহন এবং যানজট রয়েছে, অর্থাৎ যারা কিনা এই সময় সড়কে অবস্থান করছেন বা বের হওয়ার পরিকল্পনা করছেন অনেক সময় হাতে নিয়ে আসলে আপনাদের বের হতে হবে যেন ঠিক সঠিক সময়ে আপনারা গন্তব্যে পৌঁছাতে পারেন। সেই সঙ্গে ডিআইটি অ্যাভিনিউয়ের কথা বলছিলাম, ভিআইপি রোডের কথা বলছিলাম, এই সড়কগুলোতে যানবাহনের রয়েছে এবং যেমনটি আসলে দেখা যাচ্ছে যে মতিঝিল এলাকা অফিস পাড়া সেখানেও কিন্তু অন্যান্য দিন আসলে এই মেট্রো রেলের ব্যবহারের কারণে যানবাহনের চাপ তেমন থাকে না, যানজট তেমন থাকে না, তবে আজ কিন্তু দেখা যাচ্ছে এখানে প্রচুর যানজট রয়েছে, যানবাহনের চাপ রয়েছে। এবং একই সঙ্গে এপাশে যদি আমরা বলি যে গুলিস্তানের এপাশেও যানবাহনের চাপ অনেক, সেই সঙ্গে সেগুন বাগিচা, বায়তুল মোকাররমের সামনে হয়ে এই রাস্তাগুলো এগুলোতেও যানবাহনের চাপ দেখা যাচ্ছে। রমনা পার্ক সংলগ্ন যে রাস্তা রয়েছে ভিআইপি রোড সেখানেও কিন্তু যানবাহনের চাপ প্রচুর দেখা যাচ্ছে। একই সঙ্গে আপনারা জানেন যে নিউ এলিফ্যান্ট রোডের এই পাশে অর্থাৎ যারা কিনা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির খেলা দেখতে চলে গেছেন তারাও কিন্তু যখন ফিরবেন তাদেরকেও প্রচুর যানজট পোহাতে হবে এবং বেশ অস্বস্তি বা ভোগান্তি পোহাতে হবে তাদের এই পাশে, কেননা নিউ এলিফ্যান্ট রোড সহ এই শাহবাগ এই অঞ্চলে কিন্তু যানবাহনের চাপ রয়েছে। এবং ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে যে সড়কটি চলে গেছে সেই সড়কেও যানবাহনের চাপ দেখা যাচ্ছে। একই সঙ্গে কাজী নজরুল ইসলাম এভিনিউ হয়ে যারা কিনা কারওয়ান বাজারের এই সড়কটি ব্যবহার করবেন তাদের যানবাহনের চাপ পোহাতে হবে। আরও যানবাহনের চাপ বা যানজট রয়েছে এপাশে কিন্তু পান্থপথের এই সড়কটিতে অর্থাৎ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনের এই রাস্তাতেও কিন্তু যানজট রয়েছে, অর্থাৎ এই সড়কটি যারা ব্যবহার করবেন যানবাহনের চাপ পোহাতে হবে। তবে এই জায়গায় কিছুটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি আমরা, কলাবাগান এবং মিরপুর রোডের এপাশে ধানমন্ডি, সাত মসজিদ রোড এই পাশটাতে কিন্তু তুলনামূলক অন্যান্য দিনের চেয়ে আজ জ্যাম কম এবং অন্যান্য ঢাকা শহরের অন্যান্য সড়কে যেমন যানবাহনের চাপ দেখা যাচ্ছে এই পাশটিতে কিন্তু তেমন যানবাহনের চাপ দেখা যাচ্ছে না। তবে এই পাশে যদি আবার এই দিকটা নিয়ে কথা বলতে হয়, বিজয় সরণির এই পাশে কিন্তু যথারীতি অন্যান্য জায়গার মতো বেশ যানজট রয়েছে এবং এই পাশে অর্থাৎ মহাখালীর এই দিকটাতেও কিন্তু যানবাহনের চাপ অনেক রয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে দিয়ে যে সড়কটি চলে গেছে সেই সড়কে যানবাহনের চাপ দেখা যাচ্ছে এবং যেমনটি আসলে এই পাশে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অর্থাৎ এয়ারপোর্টের এই পাশটাতেও কিন্তু যানবাহনের চাপ তেমন মানে প্রচুর পরিমাণে রয়েছে, অর্থাৎ যারা এই সড়কটি ব্যবহার করবেন তাদেরকেও বেশ খানিকটা সময় হাতে নিয়ে বের হতে হবে এবং এই সড়কটা পুরোটাই কিন্তু যানবাহনে পুরো ভরা রয়েছে, অর্থাৎ যেমনটি আসলে ট্রাফিকের ভাষায় যাকে বলা হয় প্যাকড সেই অবস্থা কিন্তু এখানে রয়েছে। এবং মিরপুর রোড নিয়ে বলছিলাম দর্শক, মিরপুর রোডের এপাশে কিন্তু বেশ যানজট রয়েছে। মিরপুর 10 থেকে যারা কিনা মিরপুর 13-14 হয়ে অর্থাৎ হারম্যান মেইনার স্কুল, পুলিশ স্মৃতির সামনে দিয়ে যারা চলাচল করবেন এপাশে তাদের বেশ যানজট পোহাতে হবে। এবং এই দিকটা নিয়ে যদি কথা বলি, মিরপুর 10 থেকে বেগম রোকেয়া সরণি, সেই বেগম রোকেয়া সরণিতেও কিন্তু কাজীপাড়া এবং শেরাপাড়ায় প্রচুর যানবাহনের চাপ রয়েছে। মেট্রো রেলের নিচে যে স্টেশন রয়েছে সেখানে জলাবদ্ধতা রয়েছে, তার প্রভাব কিন্তু আসলে সড়কের যান চলাচলের উপর পড়ছে। এবং একইভাবে যারা কিনা বিজয় সরণি থেকে বেগম রোকেয়া সরণি ব্যবহার করে মিরপুর 10-এর দিকে চলাচল করবেন তাদেরকেও এই পাশে কাজীপাড়া পার হওয়ার পর থেকে কিন্তু মিরপুর 10 নম্বর যে গোলচক্কর রয়েছে সেই পর্যন্ত কিন্তু পুরোটা জুড়ে যানবাহনের চাপ অর্থাৎ যানজট রয়েছে। তবে এই পাশে মিরপুর 11-এর এই দিকটাতে এবং কালশি রোডেও অন্যান্য দিন তেমন যানজট না থাকলেও আজ কিন্তু যানবাহনের চাপ অনেক দেখা যাচ্ছে। অর্থাৎ মোটামুটি পুরো ঢাকা শহরের কথা যদি এক কথায় বলতে হয়, পুরো ঢাকা শহর আজ এই বৃষ্টির প্রভাবে কিন্তু যানবাহনের চাপে পিষ্ট এবং যানজটে শহর বা নগরবাসী যারা রয়েছেন তাদের বেশ ভোগান্তি পোহাতে হবে আজ এই বৃষ্টির পরবর্তী সময়ে। তো মোটামুটি যারা কিনা এই সময় সড়কে ব্যবহার করবেন তাদের আসলে এই জায়গায় বেশ ভোগান্তি পোহাতে হবে এবং কিছু সময় হাতে নিয়ে বের হলে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন। তবে এই জায়গায় মনে রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি এবং সেই জায়গায় ট্রাফিক আইন মেনে আপনারা নিরাপদে গন্তব্যে পৌঁছাবেন এমনটাই প্রত্যাশা থাকবে আপনাদের প্রতি। এ পর্যায়ে আমরা ফিরে যেতে চাই আমাদের মূল স্টুডিওতে, সেখানে আছেন সহকর্মী ফারিহা।
আলিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক সহকর্মী আলিফ যুক্ত হয়েছিলেন, ঢাকার ট্রাফিক আপডেট সম্পর্কে বলছিলেন এবং সেই সাথে দেশের বিভিন্ন জায়গার ওয়েদার আপডেট সম্পর্কে আমাদের জানাচ্ছিলেন। আর রঞ্জু, আমরা দেখছিলাম ঢাকার বিভিন্ন জায়গায় বর্তমানে অনেক জ্যামজট সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার কারণে এবং রাস্তা পুরো আটকে গিয়েছে। আসলে অফিসগামী তারা মানে একটু আজকে আগে থেকেই বের হয়ে যেতে হবে এবং বৃষ্টি থেকে বাঁচতে সবাই ছাতা, রেনকোট এগুলো নিশ্চয়ই সাথে রাখবেন। আর যে সমস্ত রাস্তায় পানি জমে বিকল্প রাস্তা যদি ব্যবহার করার সুযোগ থাকে তাহলে জনগণ কিন্তু সেটা করতে পারে এবং সঠিক সময়ে তারা অফিসে সেই সাথে বা কিন্তু গন্তব্যে ঢাকার পৌঁছাতে পারে। বাইরের বিভিন্ন জায়গায় বর্তমানে বন্যা আরো বেড়ে গিয়েছে। একদম তাই, এবং বান্দরবান সেটা পার্বত্য অঞ্চলে এই পরিস্থিতিটা খারাপ বেশি। তো পার্বত্য অঞ্চলের একটি প্রতিবেদন আছে, আমরা দর্শকদেরকে সেই প্রতিবেদনটা জানাতে চাই। বন্যার আরও অবনতি হয়েছে বান্দরবানে। জেলা শহর সহ নতুন করে প্লাবিত বেশ কিছু এলাকা, জলাবদ্ধতা, সেতু ও পাহাড় ধসে ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 88 মিলিমিটার। আকাশ মার্মাকে সঙ্গে নিয়ে নিবিড় সাহার প্রতিবেদনে বিস্তারিত। সেতু ধসের এই দৃশ্য বান্দরবন রাঙামাটি সড়কের ব্রিজ কাটায়। এতে পুরোপুরি বন্ধ দুই জেলার সড়ক যোগাযোগ। গত 24 ঘন্টায় বৃষ্টি উজানের ঢলে তলিয়েছে বান্দরবনের নতুন নতুন এলাকা। পানির নিচে ক্যান্টনমেন্ট বালুঘাটার মূল সড়ক, যোগাযোগ বিচ্ছিন্নে ভোগান্তিতে হাজারো মানুষ। রাতের মধ্যে বৃষ্টি আবার শুরু হওয়ার কারণে পানি আবার সকালে উঠে দেখি যে বেড়ে গেছে। বান্দরবান থেকে বালাঘাটা যাতায়াত করবো, সেখানেও হাঁটু সমান, কোমরের সমান পানি হয়ে গেছে। চলাচলের অসুবিধা প্লাস সাধারণ জনগণও খুব ভোগান্তিতে আছে এই বন্যার জন্য। বাড়িঘর তো এখন বৃষ্টির কারণে তো ধসে পড়তেছে। অফ দ্য ব্রিজ এলাকায় পানি বেড়েছে আশঙ্কাজনক হারে। একদিন আগেও যে সড়ক ছিল খটখটে শুকনা, এখন সেখানে গলা সমান পানি। বাঁশ কাঠের ভেলায় এখন বানভাসীদের ভরসা। টানা বৃষ্টিতে শনিবার সকালেও চট্টগ্রাম বান্দরবন সড়কের কয়েকটি পয়েন্টে ধসেছে পাহাড়, বন্ধ ছিল যান চলাচল। বৃষ্টি বাড়লে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কায় বাসিন্দারা। অবশ্যই বিপজ্জনক, কারণ পাহাড়ের আপনি মাটির গঠন দেখলে দেখবেন এখানে 3 ধরনের মাটি থাকে। তো বিশেষ করে লাল মাটির যেগুলো, এই লাল মাটিগুলো ভারী বৃষ্টি হলে সবসময় ভেঙে পড়ার একটা ভয় থাকে। পরিস্থিতি খারাপ দেখে আমরা বাইকটা আসলে এখানে থেমে গেছি, কারণ সামনে আরো কি পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি হতে পারে এটা তো বলতে পারতেছি না। তার মাছ চলে গেছে, আমাদের গর্ত চলে যাবে, আর 2 ফুট হলে মারে ভেঙে গড় চলে আসবে। শনিবার বিকেল পর্যন্ত মাতামুহুরী নদীর পানি আধা মিটার ও সাঙ্গু নদীর পানি বইছিল বিপদসীমার 2 মিটার ওপর দিয়ে। কয়েক ঘন্টা আগেও এই বৃষ্টি দিয়ে অনায়াসে পায়ে হেঁটে পার হওয়া গেছে। বন্যার পানি ছিল ব্রিজটির নিচে দিয়ে। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ব্রিজের ওপরে উঠে গেছে পানি এবং তা পৌঁছে গেছে এখন আমার কোমর পর্যন্ত। স্থানীয় বাসিন্দারা এবং বানভাসীরা যারা রয়েছেন, এতে তারা চরম ভোগান্তিতে পড়েছেন। নিবিড় সাহা, স্টার নিউজ, বান্দরবান। কক্সবাজারের চন্দ্রিমা এলাকায় পাহাড় ধসে রোজিনা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন। রাত 10:30টার দিকে এই ঘটনা ঘটে। রাতে রান্না করার সময় হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে পড়লে এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় একজনকে জীবিত উদ্ধার করা গেলেও রোজিনা চাপা পড়ে যায়। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা 1.5 ঘন্টার চেষ্টায় তার মরদেহ উদ্ধার করে। এ নিয়ে কক্সবাজারে গেল 1 সপ্তাহে পাহাড় ধসে 24 জনের মৃত্যু হলো। চট্টগ্রামের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। ছুটছেন দুর্গত 7 উপজেলাতে। জরুরি উদ্ধার ও ত্রাণ বিতরণ করছে সেনাবাহিনী। স্থাপন করা হয়েছে 3টি ক্যাম্প, পাশাপাশি কাজ করছে প্রশাসনও। এই চিত্রই বলে দিচ্ছে সাতকানিয়ার বন্যার ভয়াবহতা কতটা। একই চিত্র লোহাগাড়া, বাঁশখালী, চন্দনাইশ, বোয়ালখালী সহ 7 উপজেলায়। পানিবন্দী লক্ষাধিক মানুষ, ডুবে আছে ঘরবাড়ি, পথঘাট। আশ্রয় কেন্দ্রে উঠেছেন অনেকেই। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। সাতকানিয়া 17টি ইউনিয়ন, একটি পৌরসভা আজকে 6 দিন ধরে পানির নিচে রয়েছে। বিশেষ করে 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। 1 কোমর পর্যন্ত পানি হয়েছে। সবগুলা যেগুলো নাকি ফার্নিচার আছে, ঘরের জিনিসপত্র সব আর কি পানির মধ্যে নষ্ট হয়েছে আর কি। দুর্গত এসব মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। চট্টগ্রামের 7 উপজেলায় উদ্ধার অভিযানে নেমেছেন তারা। ছুটছেন দুর্গম এলাকাগুলোতে। শুধু উদ্ধার অভিযান নয়, ত্রাণ বিতরণ করছে সেনাবাহিনী।
অসুস্থদের পৌঁছে দিচ্ছেন হাসপাতালে। বন্যা কবলিত এলাকায় স্থাপন করা হয়েছে 3টি ক্যাম্প। পাশাপাশি প্রশাসনও মাঠে নেমেছে। দুর্গত এলাকায় শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি পৌঁছে দিচ্ছেন তারা। গতকাল পর্যন্ত আমরা 2000 প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছি, আজকে আরো 1000 প্যাকেট বিতরণ করা হচ্ছে। আমরা 17 মেট্রিক টন চাল গতকাল বিতরণ করেছি, আজকে বিতরণ করছি আরো প্রায় 5 মেট্রিক টন চাল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলবে বলে জানিয়েছে প্রশাসন। রুকনউদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম। দর্শক, বুড়ি আবহাওয়ার আরও খবর জানবো। কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন মুহিবুল্লাহ মুহিব। মুহিব, শুভ সকাল। এবং আপনার মাধ্যমে জানতে চাই যে কক্সবাজারবাসীর কী অবস্থা এবং সেখানে পানিবন্দী মানুষ আছেন কিনা, তারা সহায়তা পাচ্ছেন কিনা, বিস্তারিত জানতে চাই আপনার কাছে। আসলে গেল কয়েকদিন ধরেই টানা বর্ষণ আবারও অব্যাহত রয়েছে, যার ফলে হচ্ছে গতকাল রাতেও কক্সবাজার সদরের যে ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর এলাকা, অর্থাৎ চন্দ্রিমা এবং দরিয়ানগর এর মাঝামাঝি স্থানে হচ্ছে একটি পাহাড় ধসের ঘটনা ঘটেছে, যেখানে আসলে একজন গৃহবধূ চাপা পড়ে নিহত হয়েছেন, আরো একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আসলে ভূমিধসের আশঙ্কার কথা গতকালকেও আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া হচ্ছে যে আরো 2-3 দিন টানা বর্ষণ থাকতে পারে, যার ফলে ভূমিধস এবং পানি বৃদ্ধির আশঙ্কার কথাও জানিয়েছে। বিশেষ করে মাতামুহুরী নদীর পানি বিপদসীমার প্রায় 5 থেকে 7 সেন্টিমিটার উপর দিয়ে এখন প্রবাহিত হচ্ছে। এই বিষয়টির কারণে মূলত মাতামুহুরী উপজেলা এবং চকরিয়া, পেকুয়ার বিস্তীর্ণ এলাকা পানিবন্দী হয়ে পড়েছে। যদিও গতকাল রাতেও ব্যাপক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে সেখানে আরো পানি বৃদ্ধি পাবার আশঙ্কা করছেন সেখানকার মানুষ। ইতিমধ্যে 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদের ব্যাপারে জেলা প্রশাসন 30 লাখ টাকা এবং 400 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়ার তথ্য আমাদেরকে গতকাল থেকেই জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। একই সঙ্গে 648টি আশ্রয় কেন্দ্রের মধ্যে চকরিয়ায় 90টির অবস্থান। সেখানেও আমরা আশ্রয় কেন্দ্রে বেশ কটি পরিবারকে পেয়েছিলাম। তারা মূলত যে সমস্ত আশ্রয় কেন্দ্রে উঠেছেন সেই আশ্রয় কেন্দ্রগুলোই পানিবন্দী অবস্থায় রয়েছে। সেখান থেকে তারা বের হতে পারছেন না বা সেখানে স্বল্প সংখ্যক খাবার দাবার খেয়ে তারা আসলে পার করছেন। অর্থাৎ যেখানে মানুষ আশ্রয় নেবার কথা সেই আশ্রয় কেন্দ্রটাই এখন পানিবন্দী অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত রঞ্জু আসলে পানিবন্দী মানুষের এই ছিল সর্বশেষ। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুহিবুল্লাহ মুহিব, এবং সেখানে পানিবন্দী মানুষের দুর্ভোগের কথা জানছিলাম তার মাধ্যমে। যাচ্ছে পরে সংবাদে। সেপ্টেম্বরের মধ্যে 5 জেলায় শিশুদের জন্য বিশেষ সেবা চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, উপজেলায় চিকিৎসকদের সকল নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন সরকার প্রধান। আসে উঠছে ঢাকা মেডিকেল কলেজ। স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলন সহ সাক্ষী দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের সময়ের সাথে হয়ে উঠেছে নিম্ন মধ্যবিত্তের চিকিৎসার শেষ ঠিকানা। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি 80 পেরিয়ে 81-তে। সকালে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গী ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডাক্তার জুবাইদা রহমান। কলেজ প্রাঙ্গণেই করেন বৃক্ষরোপণ। মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীকে সমস্যা সংকটের নানা বিষয় তুলে ধরেন চিকিৎসকরা। এ সময় প্রধানমন্ত্রী সরকারের পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি চিকিৎসকদের শহরের পাশাপাশি গ্রামে সমান গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়ার অনুরোধ জানান। আমরা যেটা প্ল্যান করছি আগামী 5 বছরের মধ্যে সকল উপজেলার 50 বেডের হাসপাতাল বা 30 বেডের হাসপাতালকে আমরা একসাথে করব এবং ওখানে ল্যাব ফ্যাসিলিটি সহ অন্যান্য ফ্যাসিলিটি গড়ে তুলতে যাচ্ছি, যাতে এই যে আপনার কাছে 700 রোগী 2 দিনে আসলো, এই 700 আসার পরিমাণটা যাতে কমে যায়। ভোটের জন্য আমি যদি গ্রামে যেতে পারি তাহলে চিকিৎসা দেওয়ার জন্য পবিত্র দায়িত্ব হিসেবে আপনি কেন উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে যাবেন না? বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, উপজেলায় চিকিৎসকদের জন্য সকল নিরাপত্তা ও চিকিৎসা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বলেন, সেপ্টেম্বরের মধ্যে 5 জেলায় শিশুদের জন্য বিশেষ সেবা চালু করা হবে। বাচ্চাদের জন্য 1000 বেডের হসপিটাল আমরা সারা দেশে চালু করতে সক্ষম হব। আগামী কতদিনে চালু হতে পারে? সেপ্টেম্বর মাসে আমরা টার্গেট করছি ইনশাআল্লাহ সেপ্টেম্বর মাসের মধ্যে এগুলো চালু করব। এটাতে যেটা হবে, স্পেশালাইজড কোনো চিকিৎসার জন্য এই বাচ্চা বা এই ফ্যামিলিগুলোকে ঢাকায় দৌড় দিতে হবে না। নেক্সট 5 ইয়ার্সের মধ্যে আমরা এটা জিডিপি টোটাল বাজেটের আমরা হেলথ খাতে বরাদ্দ 5% নিয়ে যেটা আমাদের পরিকল্পনা আছে।
প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রতি রোগীদের আস্থা ফিরিয়ে আনতে কাজ করার আহ্বান জানান। চিকিৎসকদের উপরে সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখবে ইনশাল্লাহ ভবিষ্যতে। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর কাল প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই আগমনকে কেন্দ্র করে গোটা দক্ষিণাঞ্চলে বইছে উৎসবের আমেজ। অনুষ্ঠান সফল করতে চলছে দফায় দফায় বৈঠক। এরই মাঝে সফরের নিরাপত্তা নিশ্চিতে 4 স্তরেরও জোরদার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দ। অবহেলিত বরিশাল বিভাগের উন্নয়নে এই সফর বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা। প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে পরিচ্ছন্নতায় ব্যস্ত সময় পার করছেন নগর ভবনের কর্মীরা। সড়ক সংস্কার থেকে শুরু করে ড্রেন পরিষ্কার সবকিছুই করা হচ্ছে সুনিপুণভাবে। সরকার প্রধানের চোখে একটি সুন্দর ও দৃষ্টিনন্দন শহর তুলে ধরতেই দিনরাত চলছে এই কর্মযজ্ঞ। পরিষ্কার পরিচ্ছন্ন আমরা শহর একটা দেখাতে পারি, এটা আমাদের প্রথম প্রায়োরিটি। সেই হিসেবে আমাদের যে খাল খনন, যেটা পরিষ্কার করা, ঘাস ময়লা টয়লা পরিষ্কার করা, এই কাজগুলো চলছে। রাস্তাঘাটে যেখানে কাদা টাদা জমে আছে সেখানে আমরা বালি ফেলে এই জায়গাগুলো আমরা যেন ময়লা বা দেখতে যেন আপত্তিকর কোনো কিছু না লাগে। আগামীকাল বরিশালে 3টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে সকালে তিনি পৌঁছাবেন বরিশালের গৌরনদী উপজেলায়। সেখানে বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর দুপুরে বরিশাল নগরের 30 গোডাউন বৌদ্ধভূমি এলাকায় আরও একটি বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। দলের চেয়ারম্যান যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বরিশালেই প্রথম আসছেন, আমরা তার আগমনের অপেক্ষায়। প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যানের এই তাৎপর্যপূর্ণ সফরকে ঘিরে উন্নয়নের নতুন স্বপ্ন দেখছেন বরিশালবাসী। বরিশাল বিভাগ সবচেয়ে বেশি আসন দিয়েছে, কাজে আমাদের দাবি তো থাকবেই। সেখানে আমরা আশা করব যে আমরা যে দাবিগুলো করব সেই দাবিগুলো তিনি অবশ্যই পূরণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা উপহার দিয়েছি 6 আসনে 6 আসন, বরিশালে 21 আসন থেকে 18 আসন আমরা দিয়েছি। এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বরিশালবাসীর পক্ষ থেকে যে দাবিটা থাকবে, এটা নিশ্চয়ই তিনি সদাই বিবেচনা করবেন। এদিকে প্রধানমন্ত্রীর সফরে 4 স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলার প্রস্তুতি নিয়েছে পুলিশ। প্রত্যেকটা ভেন্যুতে আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং আপনারা জানেন এসএসএফ, পিজিআর তারাও থাকবেন। তারাই মূলত ইনার কর্ডন এবং মিডল কর্ডনে থাকে, আমরা আউটার কর্ডনগুলো কাজ করি তাদের সাথে সমন্বয় করে, এবং এসএসএফের দেওয়ার সমস্ত নির্দেশনা পরামর্শ সব কিছুকে মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। এর আগে চলতি বছরের 4 ফেব্রুয়ারি দলীয় প্রধান হিসেবে বরিশালের ঐতিহাসিক বেলস পার্কে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন তারেক রহমান। সৈয়দ মেহেদি হাসান, স্টার নিউজ, বরিশাল। জুলাই হত্যাযোগ্য মামলায় সাজাপ্রাপ্ত বেশিরভাগ আসামি রয়েছেন ভারতে। পরিবারসহ থাকছেন অভিজাত এলাকার ফ্ল্যাটে। কেউ কেউ আছেন ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর বলেছেন, সাজাপ্রাপ্তদের ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে। আর সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, আসামিরা যখনই দেশে ফিরবে সঙ্গে সঙ্গে সাজা কার্যকর করা হবে। সাব্বির আহমেদের রিপোর্টে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থান রুখে দিতে গণহত্যা চালায় ফ্যাসিবাদী শেখ হাসিনার প্রশাসন, যাতে প্রাণ হারান হাজারেরও বেশি মানুষ। এ হত্যার বিচারে কাজ শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আবু সাইদ, আনাস সহ 6টি হত্যা মামলায় 15 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে 11 জনই পলাতক। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ভারত সরকারের সেফ হোমে রয়েছেন, যার অবস্থান নয়াদিল্লিতে হতে পারে। কলকাতার অভিজাত এলাকা নিউটাউনের একটি ফ্ল্যাটে থাকেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কলকাতার বিভিন্ন রেস্টুরেন্টে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করতেও দেখা গেছে তাকে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক বাকি 7 জন পুলিশের সদস্য। গোয়েন্দা সূত্র বলছে, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান রয়েছেন কলকাতায়। সাবেক যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, সাবেক এডিসি রাশেদুল ইসলাম ও শাহ আলম আক্তারুল ইসলাম
রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান এবং সাভারের সাবেক ওসি AFM সায়েদ ভারতে আছেন, কিন্তু তারা ভারতের কোথায় আছেন সেটি জানা যায়নি। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া 11 পুলিশ সদস্যের মধ্যে 8 জনই পলাতক। এর মধ্যে ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ইউরোপে, ঢাকা জেলার SP আসাদুজ্জামান রিপন অস্ট্রেলিয়া ও সহকারী কমিশনার আরিফুজ্জামান আছেন ভারতে। গোয়েন্দা সূত্র বলছে তারা সেখানে বিলাসবহুল জীবনযাপন করছেন। সবাই তো আর শেখ হাসিনা না, সবাইকে তো আর ইন্ডিয়া কোলে পিঠে করে সারা জীবন রাখতে পারবে না। কোনো না কোনো সময় এই আসামিদের ধরা পড়তেই হবে এবং সেদিনই সাজা কার্যকর করা হবে। সরকারের পক্ষ থেকে আমাদের জানা মতে ইন্টারপোলের সাহায্য নেওয়া হয়েছে কোনো আসামিকে গ্রেফতার করা অথবা কোনো আসামি বিদেশে থাকলে তাকে ফিরিয়ে আনার যে কার্যক্রমটা, এটা আমাদের প্রসিকিউশনের কাজ না, এটা আমাদের সরকারের কাজ। বিভিন্ন গণমাধ্যমের খবর শুধু ভারতেই পালিয়ে আছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ অঙ্গ সংগঠনের অন্তত 45,000 নেতাকর্মী। এছাড়া ইউরোপ, আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে বিলাসবহুল জীবন কাটাচ্ছেন সাবেক মন্ত্রী, MP, রাজনৈতিক ও ফ্যাসিবাদের দোসর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গোয়েন্দা সূত্র বলছে নেতৃত্বস্থানীয় পলাতক আসামিদের মধ্যে অনেকেই পুরো পরিবার নিয়ে গেছেন ভারত সহ অন্যান্য দেশে। কেউ কেউ ভারতীয় নাগরিক পরিচয়পত্র তৈরি করেছেন। মাঝে মাঝেই তারা রেস্টুরেন্টে ছোটখাটো জমায়েত করছেন। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বলেছেন, 25শে মার্চের ক্র্যাকডাউনের আগে সুযোগ থাকার পরও স্বাধীনতার ঘোষণা দিতে রাজি হননি শেখ মুজিবুর রহমান। সে কারণেই স্বাধীনতার প্রকৃত ঘোষক জিয়াউর রহমান। অন্যদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন যে 71-এ যাদের বিতর্কিত ভূমিকা ছিল তা স্বীকার করে জাতির সামনে ক্ষমা চাইতে হবে। 71-এর রণাঙ্গনে গৌরবময় ভূমিকা ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের। সে ইতিহাস স্মরণ করতেই মহাখালীতে সমবেত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়ার সদস্যরা। এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে দেশকে বিভক্ত করা হলো, কারা করেছে? প্রতিবেশী দেশ। এতে যোগ দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, দেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে 71-এ যাদের বিতর্কিত ভূমিকা ছিল তা অকপটে স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। 71-এ যাদের বিতর্কিত ভূমিকা ছিল, যারা 71-এ মুক্তিযুদ্ধের বিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন, তাদেরকে এগিয়ে আসতে হবে জাতির সামনে, তাদের এই বিষয়টাকে অকপট স্বীকার করে জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধের নানা ঘটনাপ্রবাহ স্মরণ করেন বীর মুক্তিযোদ্ধা স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এ সময় তিনি জানান, স্বাধীনতার প্রকৃত ঘোষক জিয়াউর রহমান, আর রণাঙ্গনের নেতৃত্বে ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টই। ক্র্যাকডাউনে অবগত পূর্বে প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছেন যে পাকিস্তানের আক্রমণ করতে যাচ্ছে, দেশের মানুষ স্বাধীনতা চায়, এখনো সময় আছে, আপনি স্বাধীনতা ঘোষণা করুন। শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে না, আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান ভাঙাতে আমার কোনো অবদান থাকুক এটি আমি চাই না। এই সময় যে কোনো জাতি অবদমিত হয়ে যেত, চুপচাপ হয়ে আত্মসমর্পণ করত। এমনই এক মহেন্দ্র ক্ষণে জনগণের পক্ষে, মা বোনদের ইজ্জত রক্ষার জন্যে, দেশের মানুষের জীবন রক্ষার জন্যে বিপুল প্রতিরোধ গড়ে তুলেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এই সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান। এটি হলো প্রকৃত সত্য। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে বিভক্তির বিপরীতে জাতিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাবেক সেনা কর্মকর্তারা। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। দুর্ঘটনায় পড়া পিকআপ ভ্যান মেরামত করতে গিয়ে বাসের চাপায় প্রাণ হারিয়েছেন 5 জন। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বাস ও একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুকফাটা এই আহাজারি স্বজনদের। কারো সন্তান, কারো ভাই, কারো স্বামী
এক মুহূর্তেই নেমে গেল 5টি প্রাণ। শোক আর ক্ষোভে স্তব্ধ ফরিদপুরের ভাঙা উপজেলার সোয়াদি স্ট্যান্ড এলাকা। ঘটনার শুরু শনিবার বিকাল 3টায়। ঢাকা খুলনা মহাসড়কের একটি ডিমবাহী ট্রাকের চাকা খুলে উল্টে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় জনতা মিলে মহাসড়কে শুরু করেন উদ্ধার তৎপরতা। কিন্তু উদ্ধার কাজ যখন শেষের দিকে, ঠিক তখনই সন্ধ্যা 7:30টার দিকে ঢাকা থেকে যশোরগামী নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উদ্ধার কাজে থাকা মানুষদের উপর উঠে যায়। ঘটনাস্থলে 4 জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। আর সেই ক্ষোভের আগুনে পুড়ে একটি বাস ও পিকআপ ভ্যান। বিক্ষুব্ধ জনতা প্রায় 3 ঘন্টা অবরোধ করে রাখেন মহাসড়ক। ডিমগুলা করতেছে, গুছাইতেছে, এর ভিতরে নড়াইল এক্সপ্রেস যাইয়া ওদের 5-5টা জীবন একবারে গাড়ির সাথে মিশাই ফেলাইছে। পুরা গাড়িটা তুলতে গেছে, এমনিতে নড়াইল এক্সপ্রেসের গাড়িটা আইসা মাইরে দিছে। পুরো রং করছে আপনার ড্রাইভার, পুরো রং দেখতেছে। এখানে একটা দুর্ঘটনা ঘটছে, ঘটনাস্থলে এইভাবে কিভাবে চালায় একটা ড্রাইভার? কেনের সব পুলিশের গাড়ি সামনে ছিল, পুলিশ থাকা গেলে অ্যাক্সিডেন্ট করছে। পুলিশ জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে প্রশাসন এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা যত দ্রুত সম্ভব তাদেরকে বুঝিয়ে এটা যাতে সুষ্ঠু একটা আইনগত ব্যবস্থা হয় সেটা আশ্বাস দিয়ে আমরা দ্রুত রোডটাকে ক্লিয়ার করার দেওয়ার জন্য সবাই অনুরোধ করছি। এ ধরনের দুর্ঘটনা ঠেকাতে সড়কের নজরদারির পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার দাবিও জানান স্থানীয়রা। আরিফুজ্জামান হিমন, স্টার নিউজ, ফরিদপুর। এইচএসসি পরীক্ষা শেষে কেন্দ্রের গেটে চলে হামলা, ভাঙচুর ও ইট পাটকেলের তাণ্ডব। অনাকাঙ্ক্ষিত এমন ঘটনায় থমথমে পরিস্থিতি ভোলার চর ফ্যাশনের ফাতেমা মতিন মহিলা কলেজ কেন্দ্রে। পরীক্ষায় আইসিটি প্রশ্ন কঠিন হওয়া এবং নকলের সুযোগ না পাওয়ায় পরীক্ষার্থীদের এই হামলা ও ভাঙচুর বলে দাবি করে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। এ ঘটনায় শিক্ষক, কর্মচারী ও পুলিশ সহ আহত হন 10 জন। এইভাবেই ভোলার চর ফ্যাশনে পরীক্ষা কেন্দ্রে ভুয়া স্লোগান দিয়ে কেন্দ্রের সামনে এসে জড়ো হয় প্রায় 2 শতাধিক পরীক্ষার্থী। পরীক্ষা শেষ করে কেন্দ্র থেকে বেরিয়ে আসেন 884 জন এইচএসসি পরীক্ষার্থী। পরে কলেজ প্রাঙ্গণে ডিম ও ইট পাটকেল নিক্ষেপ করে তারা। কেন্দ্রের উত্তর পশ্চিম পাশের 2টি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে অধ্যক্ষের কার্যালয় লক্ষ্য করে চলে হামলা। এতে পুরো কেন্দ্রে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লেখাপড়া করবে না, তারা চাকরি বাকরি করবে, তারা কি দিবে দেশকে বলুন তো? এরা চায় পাতা দেখে খাতায় লিখতে, সেটা আমাদের পক্ষে কখনোই সম্ভব না। এ ঘটনায় শিক্ষক, কর্মচারী, পথচারী ও ম্যানেজিং কমিটির সদস্য সহ অন্তত 10 জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমেই শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে পরিস্থিতির অবনতি হলে 2 রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করা হয়। কিছু পোলাপাই টিচারদের সাথে বেয়াদবি আচরণ করে যে তাদের এমসিকিউ কমন করে নেয়, তাদেরকে দেখাদেখি করতে দিতে হবে। প্রত্যেকটা রুমেই তারা এইভাবে নকল করার জন্য আমাদের টিচার না দেওয়ার কারণে আমাদের টিচারদেরকে বিভিন্নভাবে অপদস্থ করে। প্রশাসনের দাবি, প্রশ্ন কঠিন হওয়া এবং পরীক্ষার হলে শিক্ষকদের সহযোগিতা না পাওয়ার ক্ষোভ থেকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত। টিচাররা তাদেরকে সুযোগ দিচ্ছে না, এই মর্মে তাদের মধ্যে শুনলাম। এরপরে শুনলাম যে বিভিন্ন রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। তো পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত পরিস্থিতি ঠিক আছে, স্বাভাবিক আছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষার উত্তরপত্র ডাকঘরে পাঠানো হয়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, আমাদের অনেকেরই সকালে পত্রিকা পড়ার একটি অভ্যাস থেকে থাকে এবং আপনাদের শিশু সুবিধার জন্য আমাদের বিশেষ আয়োজন। দর্শক, আমাদের আরেকটি স্টুডিওতে আছেন সহকর্মী আলিফ এবং তিনি জানাবেন আজ পত্রিকাগুলোতে কোন কোন শিরোনামগুলো শীর্ষস্থানে রয়েছে। আলিফ। ফারি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমনটি আসলে বলছিলেন যে দিনের শুরুটা কিন্তু অনেকেই করে থাকে পত্রপত্রিকার পাতায় চোখ বোলাতে এবং দর্শকদের সেই কাজটিকে অনেকাংশে সহজ করে দিতে আমরা প্রতিদিনের মতো আজও দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেশের সর্বাধিক পঠিত যে দৈনিকগুলো রয়েছে সেগুলোর প্রথম পাতায় কি কি শিরোনাম রয়েছে। তো প্রথমে আমরা শুরু করতে চাই দৈনিক প্রথম আলো দিয়ে। দৈনিক প্রথম আলোর প্রথম যে শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি দর্শক, সেখানে কিন্তু পার্বত্য এলাকায় যে পাহাড়ি ঢলে যে বন্যা সৃষ্টি হয়েছে সেই বন্যা নিয়ে খবর রয়েছে, যেখানে শিরোনাম করা হয়েছে দর্শক, বন্যা 7 জেলায় মৃত্যু
44 জনের, অর্থাৎ ঠিক 7 জেলায় বন্যা পরিস্থিতি যে খবরাখবর রয়েছে এবং সেখানে যে জনদুর্ভোগ এবং সেই দুর্ভোগের পাশাপাশি যে অনেকের মৃত্যু খবর রয়েছে, সেই খবরাখবরগুলো কিন্তু এখানে প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে। যেমনটি আসলে দেখতে পাচ্ছি, চট্টগ্রামের পরিস্থিতি আরও অবনতির সংখ্যা করা হচ্ছে, তবে ফেনী, সিলেট এবং উত্তরাঞ্চলে যে বন্যা পরিস্থিতি সেটি সাময়িকভাবে একটি স্থিতিশীলতা অর্জন করবে, এমনটি কিন্তু আসলে এই প্রতিবেদনে বলা হচ্ছে। সেই সঙ্গে বলা হচ্ছে একটি খবরাখবর এখানে রয়েছে, যেমনটি আসলে একটি চিত্র দেখানো হয়েছে, যেই চিত্রের মাঝে দেখানো হয়েছে বন্যার পানিতে একটি বাড়ি ভেঙে গেছে এবং সেই বাড়ি ভেঙে যাওয়ার পরে আশ্রয়কেন্দ্র থেকে ফিরে সেই ভাঙা ঘরে বসে আছে ঘরের মানুষজন। সেই বিষয়টি এখানে একটি দৃশ্যপট এখানে তুলে ধরা হয়েছে, ফুটিয়ে তোলা হয়েছে। সেই সঙ্গে আরেকটি প্রতিবেদন যদি আমরা খেয়াল করি, সেখানে আসলে প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে 46 লাখ শিশুকে হিসাবের বাইরে রেখে হামের টিকা, অর্থাৎ হামের প্রাদুর্ভাব নিয়ে একটি খবরাখবর এখানে রয়েছে, যেখানে আসলে দেশে যে চলমান হামের প্রাদুর্ভাব, সেই প্রাদুর্ভাব মোকাবেলায় একটি বিপুল পরিমাণে টিকাদান কর্মসূচি যে চালু হয়েছিল, সেই টিকাদান কর্মসূচির এক ধরনের অসঙ্গতি নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে একটি বিপুল সংখ্যক শিশু অর্থাৎ 46 লাখ শিশুকে কিন্তু হিসেবের বাইরে রেখে আসলে হামের টিকা দেওয়া হয়েছে। সেই খবরাখবরটি এখানে প্রতিবেদন করা হয়েছে এবং যেখানে বলা হচ্ছে হামের টিকা দেওয়ার পাশাপাশি ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে, কিন্তু এই জায়গায় শিশুর সংখ্যায় যে একটি পার্থক্য কিংবা অসঙ্গতি রয়েছে সেটি আসলে বলা হয়েছে। অর্থাৎ শিশুর বয়সসীমা 6 মাস থেকে 5 বছর, ভিটামিন এর লক্ষ্যমাত্রা ছিল 2,26,00,000, সেখানে হামের টিকার লক্ষ্যমাত্রা ছিল 1,80,00,000, অর্থাৎ 18% শিশু এখনও কিন্তু হামের টিকা পায়নি। অর্থাৎ এই জায়গায় যে ব্যাপারটি বলা হয়েছে সেটি হচ্ছে ভিটামিন এর লক্ষ্যমাত্রা যেখানে 2,26,00,000, সেখানে হামের টিকার লক্ষ্যমাত্রা কেন 1,80,00,000 হবে, এই ব্যাপারটি নিয়ে একটি প্রশ্ন তোলা হয়েছে, যেখানে দুইটি টিকারই আসলে শিশুদের যে বয়সসীমা সেটি কিন্তু একই। তো এই ব্যাপারটিতে এখানে নির্দেশ করা হয়েছে এবং যেমনটি বলা হয়েছে যে এই জায়গায় কিন্তু 18% শিশু যারা কিনা হামের প্রাদুর্ভাবের এই যে ঝুঁকি, সেই ঝুঁকির মধ্যেই তারা রয়ে গেছে, কেননা তাদের আসলে টিকার আওতায় আসতে পারেনি, সে ব্যাপারটি এখানে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে যেমনটি আসলে দেখা যাচ্ছে, পাশেই মেট্রো রেল যাত্রী নিয়ে এপ্রিলে যাবে কমলাপুর, অর্থাৎ কমলাপুর পর্যন্ত যে মেট্রো রেলের যে স্টেশন, মেট্রো রেল বর্ধিত করা হয়েছে, কমলাপুর স্টেশন নির্মাণ করা হচ্ছে, সেটি আসলে এপ্রিলের মাঝে যাত্রী নিয়ে চলাচল করতে শুরু করবে, অর্থাৎ যেটি কিনা বলা হচ্ছে 2027 সালের যে এপ্রিল মাস, সেই এপ্রিল মাসের কথা বলা হচ্ছে, তখন থেকে যাত্রী সহ এটি চলাচল শুরু করবে, এমনটি আসলে এখানে বলা হয়েছে। সেই সঙ্গে প্রথম আলোর প্রথম পাতায় কিন্তু ফুটবল বিশ্বকাপের খবরও রয়েছে, যেখানে আসলে প্রথম শিরোনাম করা হয়েছে মাঠে বসে বিশ্বকাপ দেখা আপাতত শেষ, অর্থাৎ এখানে জামাল ভুঁইয়ার কথা বলা হয়েছে, যিনি কিনা যুক্তরাষ্ট্রে আসলে সরাসরি উপস্থিত থেকে ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো দেখছিলেন, তার সেই যাত্রা আপাতত শেষ হয়েছে, সেটি আসলে প্রতিবেদন করা হয়েছে। তার চেয়ে বড় খবর হচ্ছে এখানে, যেটি কিনা গত দিনের স্পেন বনাম বেলজিয়ামের যে ম্যাচ, সেই ম্যাচকে ঘিরে এখানে প্রতিবেদন করা হয়েছে, যেখানে বলা হচ্ছে বেলজিয়ামকে বিদায় করে ফ্রান্সকে হুমকি ইয়ামালের, অর্থাৎ লামিন ইয়ামালের যে তরুণ সেন্সেশন বলা হচ্ছে লামিন ইয়ামালকে, তার নৈপুণ্যে মোটামুটি স্পেন কিন্তু গত দিনের ম্যাচ বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে। সেখানে তাদের প্রতিপক্ষ কিন্তু ফ্রান্স, এবং সেই ফ্রান্সের মুখোমুখি হতে যাচ্ছে। সেই জায়গায় কিন্তু আরেকটি ইউরোপিয়ান জায়ান্টদের মাঝে যে লড়াই, সেই লড়াই কিন্তু দেখবে ফুটবল বিশ্ব। এই পর্যায়ে যদি আমরা দৈনিক সমকালের দিকে তাকাই, সেখানকার প্রথম পাতার শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেখানে প্রথম পাতায় যে শিরোনামটি করা হয়েছে সেটি হচ্ছে গ্যাসের মজুদ কমছে, বিকল্প সীমিত, অর্থাৎ এই জায়গায় বাংলাদেশের যে গ্যাস সংকট, সেই গ্যাস সংকটের একটি বাস্তব চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, যেখানে তথ্যচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যে আসলে দেশের দৈনিক যে চাহিদা, সেই চাহিদাগুলো আসলে কিভাবে মেটানো হচ্ছে। যেখানে বলা হচ্ছে দৈনিক চাহিদা কিন্তু 380 ঘনফুট, সেখানে দেশীয় উৎসের চাহিদা হচ্ছে 165, যেখানে আমদানি করা হচ্ছে 110 ঘনফুট, এবং ঘাটতি রয়ে যাচ্ছে কিন্তু 115 কোটি ঘনফুট। এবং এই জায়গায় মজুদ ঠিক কত আছে তারও একটি চিত্র এখানে দেখানো হয়েছে, অর্থাৎ সামগ্রিক যে মজুদ, সেই মজুদ যে কমে যাচ্ছে 2019-20 সময়ে, যেমনটি বলা হয়েছে 12.26 TCF মজুদ ছিল, যেটি কিনা 2024-25 এসে 8.15 TCF ফিরে নেমে এসেছে, অর্থাৎ এই জায়গায় কিন্তু ঘাটতির একটি চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। সেই সঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন খাতে ব্যবহার, বিদ্যুৎ উৎপাদন খাতে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে এই গ্যাস, যেটি কিনা 37%, ক্যাফটের বিদ্যুতে 18%। একইভাবে অন্যান্য খাতগুলো নিয়ে এখানে বলা হচ্ছিল যে ঠিক আসলে কোথায় কেমন খাতে গ্যাস ব্যয় হয়, এবং সেই জায়গায় যেমনটি বলা হয়েছে, শিরোনাম করা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার বন্যার অবনতি, রান্নায় সংকট শিরোনামে কিন্তু বন্যা পরিস্থিতির খবরাখবর রয়েছে। গ্যাস সংকটের কথা বলছিলাম, সেটি নিয়ে বিশেষজ্ঞের অভিমত করে একটি প্রতিবেদন করা হয়েছে, যেখানে বলা হয়েছে সংকটের সমাধান জানা আছে, তবে তার দ্রুত বাস্তবায়ন প্রয়োজন, এমনটি বলা হচ্ছে। সেই সঙ্গে রাজস্ব আদায়ের সঙ্গে আস্থা ফেরানোর চ্যালেঞ্জ, এই শিরোনামে কিন্তু NBR এর অগ্রাধিকার প্রসঙ্গে একটি শিরোনাম করা হয়েছে, প্রতিবেদন করা হয়েছে। এবং বন্যা পরিস্থিতির খবরাখবর বলছিলাম, সেখানে আবহাওয়ার পূর্বাভাসে এমনটি বলা হচ্ছে যে আরও 2 দিন কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এবং সেই সঙ্গে 10 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বা নতুন বন্যার
উন্মাদনার শঙ্কা রয়েছে এমনটি কিন্তু বলা হচ্ছে। এবং এই জায়গায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি খবর রয়েছে, একটি অসঙ্গতির কথা বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে পুকুর ডোবা ভরাট করে বাস টার্মিনাল করা হচ্ছে। অর্থাৎ এই জায়গায় জলাবদ্ধতা যেমনটি আসলে বেড়ে যাচ্ছে, সেই জায়গায় কিন্তু এখানে এই প্রতিবেদনটি করা হয়েছে যে আসলে চট্টগ্রাম সিটিতে যে বৃষ্টি হলেই যে জলাবদ্ধতা তৈরি হয় তার একটি অন্যতম কারণ যথোপযুক্ত বা যেমন সংখ্যায় আসলে জলাধার থাকা দরকার সেটি নেই, এবং যার ফলশ্রুতিতে কিন্তু এই সাময়িক ভোগান্তিটি তৈরি হয়েছে। সেই সঙ্গে আসলে ফুটবল বিশ্বকাপের খবরও রয়েছে, যেটি আসলে দৈনিক প্রথম আলোতে আমরা বলছিলাম স্পেন বনাম বেলজিয়ামের ম্যাচ নিয়ে। এ পর্যায়ে যদি আমরা দৈনিক যুগান্তরের প্রথম পাতার খবর আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে একটি খবর শিরোনাম করা হয়েছে, যার শিরোনামটি মোটামুটি এইরকম যে স্থানীয় সরকার নির্বাচনে যেমনটি আগে হয়ে থাকতো, যারা কিনা সরকারি কিংবা এমপিওভুক্ত স্কুলের শিক্ষক রয়েছেন তারা কিন্তু এই স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারতেন। তবে সেই জায়গায় একটি পরিবর্তন এনে, সংশোধনী এনে ইসির পক্ষ থেকে কিন্তু সরকারকে প্রস্তাবনা করা হয়েছে, অর্থাৎ যারা এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন তারা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, হতে হলে তাকে সেই চাকরি ছেড়ে আসতে হবে। এই ব্যাপারটি নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে, শিরোনাম করা হয়েছে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষক। একই সঙ্গে বন্যা পরিস্থিতির খবরাখবর রয়েছে। গতদিন আপনাদের জানানোর চেষ্টা করছিলাম বন্যা পরিস্থিতির যে ভয়াল অবস্থা, সেখানে কিন্তু খাবার পানির সংকট প্রকট, এবং তার সঙ্গে কিন্তু আজ যেমনটি বলা হচ্ছে যে খাবার সংকটেও কিন্তু রয়েছে বানভাসীরা, এবং সেই জায়গায় বিভিন্ন সংস্থার পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হলেও সেই সহযোগিতা আসলে প্রান্তিক পর্যায়ে আসলে জনগণের কাছে পৌঁছাচ্ছে কিনা সেটি নিয়ে কিন্তু নানা প্রশ্ন থেকে যাচ্ছে। সেই সঙ্গে আসলে 12 থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা রেশন সুবিধা পাবেন, এই শিরোনামে কিন্তু একটি খবর করা হয়েছে। পাশাপাশি দেখা যাচ্ছে পরিচয় সংকটে বিএনপিতে যোগ দেওয়া হেভি ওয়েটরা, অর্থাৎ পদ না পাওয়ায় স্থানীয় বিএনপিদের মধ্যে যে বৈরিতা তৈরি হচ্ছে সেই ব্যাপারটি নিয়ে একটি কিন্তু খবর এখানে রয়েছে। এবং যেমনটি আসলে বলছিলাম স্পেন বনাম ফ্রান্সের যে সামনের সেমিফাইনাল, সেই সেমিফাইনালের খবরাখবর তুলে ধরে কিন্তু এখানে শিরোনাম করা হয়েছে ফাইনালের আগে ফাইনাল। ঠিক তাই, দুই ইউরোপিয়ান জায়ান্টের মাঝে খেলা হবে, সেটিকে কিন্তু ফাইনালের আগে ফাইনাল বলাই যায়। এ পর্যায়ে যদি আমরা দ্য নিউ এজ পত্রিকার কি কি শিরোনাম রয়েছে সেটা যদি সংক্ষেপে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে আসলে প্রথমে তৈরি পোশাক খাত নিয়ে একটি শিরোনাম করা হয়েছে, প্রতিবেদন করা হয়েছে, যার শিরোনামটি মোটামুটি এরকম: বাংলাদেশ স্ট্রাগলস টু সেই সেকেন্ড, অর্থাৎ ঠিক দ্বিতীয় স্থান ধরে রাখার জন্য তৈরি পোশাক খাতে যেখানে বাংলাদেশের আগের অবস্থান ছিল ঠিক প্রথম, সেখানে দ্বিতীয় স্থান ধরে রাখার জন্য তাদেরকে এখন স্ট্রাগল করতে হচ্ছে কিংবা তাদেরকে আসলে ফাইট করে যেতে হচ্ছে। যেমনটি আসলে এখানে তথ্য উপাত্তের মাধ্যমে দেখানো হয়েছে যে RMG exports slipped to 6.76% in 2025 from 6.9% in 2024, অর্থাৎ 2024-এ যেটি 6.9 ছিল 9%, সেটি 2025-এ এসে 6.76% নেমে এসেছে, যেটি কিনা 2023 কিংবা 22-এ কিন্তু 7.38, 7.87 এরকম ছিল। অর্থাৎ সেই জায়গায় কিন্তু মোটামুটি একটি অবনতির দিকে রয়েছে RMG সেক্টর, সেই ব্যাপারটি এখানে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে বন্যা পরিস্থিতির খবর রয়েছে, যে শিরোনাম করা হয়েছে ফ্লাড কাটস অফ মোর এরিয়াস ডেথ টল হিটস 44, অর্থাৎ 44 জনের যে মৃত্যু খবর সেটি রয়েছে, এবং আরও নতুন নতুন এলাকা যে বন্যা হয়েছে সেই খবর কিন্তু এখানে দেখানো হচ্ছে। সেই সঙ্গে আন্তর্জাতিক একটি প্রসঙ্গ এখানে দেখানো হচ্ছে, যার শিরোনাম করা হয়েছে ইরান সুপ্রিম লিডার ভোজ রিভেঞ্জ ফর ফাদার্স কিলিং, অর্থাৎ সেই জায়গায় মুস্তফা খামেনির কথা বলা হয়েছে। মুস্তফা খামেনি যেমন গতদিন বলেছিলেন যে তার বাবা আলী খামেনির পবিত্র রক্তের বদলা ইরান নিয়েই ছাড়বে, এমন খবরাখবর কিন্তু গতদিন আমরা দেখাচ্ছিলাম স্টার নিউজের পর্দায়, সেই খবরটি আসলে এখানে শিরোনাম করা হয়েছে। সেই সঙ্গে বিএসএফ পুশে 6 থ্রু পাটগ্রাম বর্ডার, অর্থাৎ পাটগ্রাম সীমান্ত দিয়ে আরও 6 জনকে পুশ এনে চেষ্টা বিএসএফ এর, সেই খবরটিও কিন্তু এখানে প্রতিবেদন করা হয়েছে। তো মোটামুটি দ্য নিউ এজ পত্রিকার শিরোনাম দেখানোর চেষ্টা করছিলাম কি কি রয়েছে, এবং এর মধ্য দিয়ে আসলে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে বাংলাদেশের আজ যে সর্বাধিক পঠিত দৈনিকগুলো রয়েছে সেই দৈনিকগুলোর আসলে প্রথম পাতায় যে যে শিরোনাম রয়েছে সেগুলো আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এ পর্যায়ে আমরা ফিরে যেতে চাই আমাদের মূল স্টুডিওতে, সেখানে আছেন আমাদের সহকর্মী ফারিহা। আলিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক সহকর্মী আলিফ যুক্ত হয়েছিলেন এবং তিনি জানাচ্ছিলেন দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোতে যে সকল শিরোনামগুলো স্থান পেয়েছে। গুরুত্বপূর্ণ সংবাদগুলো দর্শকদেরকে জানিয়ে দিচ্ছিলাম, এর মধ্যে যে বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে গেছে এবং বিভিন্ন জায়গায় পানিবন্দী অবস্থা আছে সেই খবর গুরুত্ব পেয়েছিল। এদিকে বর্ষা যতই মানে এগিয়ে আসছে ততই বাড়ছে নদী পাড়ে মানুষের উৎকণ্ঠা, লোকালয়ের দিকে এগিয়ে আসছে ফুলে ফেঁপে ওঠা নদী। এর মধ্যে সাতক্ষীরার বেড়িবাঁধের অন্তত 40টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণে বাঁধেও দেখা দিয়েছে ভাঙন। আশ্রয় হারানোর শঙ্কায় নদী পাড়ের তীরবর্তী মানুষেরা, তাই দুর্যোগের আগে টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। একপাশে ফুঁসে ওঠা নদী, অন্য পাশে হাজারো মানুষের বসতি। কয়েকদিনের টানা বৃষ্টিতে এমনই উত্তাল সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদী। টানা ভারী বৃষ্টিতে উপজেলার মাদ্রা এলাকার বেড়িবাঁধে দেখা দিয়েছে ফাটল। স্থানীয়দের আশঙ্কা আবারও ভারী বৃষ্টি বা জোয়ার এলেই তলিয়ে যাবে গ্রামের পর গ্রাম।
এই ভাঙনকুল যদি ইতিমধ্যে আমরা রক্ষা করতে না পারি, সেক্ষেত্রে আমাদের এই 3 নম্বর বুদাটা ইউনিয়নের সমস্ত এলাকাটা প্লাবিত হয়ে যাবে। আমাদের তো অল্প একটুখান জায়গা আছে, আর আমাদের তো ভিতরে কোনো জায়গা নেই, আমরা থাকারও জায়গা নেই। আর নদীটা যদি ভেঙে যায় আমরা কোথায় যাব, যাবার জায়গা নাই। আশাশুনি ও শ্যামনগর সহ বেড়িবাঁধের অন্তত 40টি স্থানে দেখা দিয়েছে ভাঙন ও ধসের আশঙ্কা। নতুন করে ভাঙছে সদর উপজেলার হারোদ্দাহ সীমান্ত। চাষি জমি, আমরা যে কৃষক, আমাদের বর্তমান পরিস্থিতি হচ্ছে এটা পদক্ষেপ না নিতে আমাদের অনেক সমস্যা। এই সাইডে বালি কাটার পরে নদীটা ভাঙনে খুলে পড়ে, আর আমাদের স্থায়ী কোনো বার্তা সেইভাবে সরকারের আসে না, চেয়ারম্যান মেম্বারও সেইভাবে পারে না। ঝুঁকিপূর্ণ বাঁধগুলোতে জরুরি সংস্কার চলছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। আসলে বর্ষা মৌসুমে আমাদের যে সাতক্ষীরার যে ঝুঁকিপূর্ণ বাঁধগুলো রয়েছে সেগুলো মেরামত করতে সক্ষম হবে। এদিকে নদীর তীব্র স্রোতে ভাঙনের ঝুঁকিতে আছে ফেনীর ফুলগাজীর দক্ষিণ বড়িয়া গ্রামের মোহরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধও। পরশুরাম ও ছাগলনাইয়ারও বিভিন্ন স্থানের বাঁধ পড়ছে ভাঙনের কবলে। এতে শঙ্কায় নদী তীরবর্তী মানুষেরা। প্রতি বছরে শুনি এক নেকে ফাঁস হয়, এই অমুক নেকে ফাঁস হয়, কিন্তু আসলে কাজের কাজ আমরা এখনো কোনো দৃশ্যমান কোনো কাজ দেখতেছি না। মোহরী নদীটা খনন করে বা সুন্দর করে বাঁধ নির্মাণ করে সুষ্ঠু পরিবেশ নির্মাণ করার, অর্থাৎ সেনাবাহিনীর মাধ্যমে কাজটা করলে আমার মনে হয় ভালো হয়। বন্যা ঝুঁকি কমাতে মোহরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের কথা জানালেন পাউবোর কর্মকর্তা। এই প্রকল্প বাস্তবায়নের ফলে সবগুলো কম্পোনেন্ট যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে প্রায় 14,209 কোটি টাকার সম্পদ সুরক্ষিত হবে আর কি। প্রাথমিক পর্যায়ে প্রকল্পের আনুমানিক খরচ ধরা হয়েছে 1,542 কোটি 16 লাখ টাকা। রিজভী হাবিব, স্টার নিউজ। প্রায় 8 লাখ টাকা মূল্যের আমদানি পণ্য চট্টগ্রাম বন্দর থেকে ছাড় না হওয়ায় আমদানিকারককে বাড়তি খরচ গুনতে হচ্ছে 22 লাখ টাকার বেশি। সম্প্রতি হাইকোর্টের এক আদেশ অমান্য করে 2 মাসেরও বেশি সময় ধরে ওই পণ্য আটকে রেখেছে চট্টগ্রাম কাস্টমস। এমন অভিযোগ করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বলছেন, সময়মতো পণ্য ছাড় না হওয়ায় লোকসানের মুখে তিনি। আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চলতি বছরের মে মাসে পাকিস্তান থেকে প্রায় 7,95,000 টাকায় 28 টন রক সল্ট আমদানি করে ওয়ার্দা অ্যান্ড জুবায়ের অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ওই মাসের 4 তারিখ পণ্যটি খালাসের আবেদন করা হলে নানা কারণে আটকে দেয় কাস্টমস। পরে মে মাসের 19 তারিখ পণ্যটির শুল্কায়ন বিলম্বের কারণ জানতে চেয়ে চিঠি দেয় আমদানিকারক। এতেও কোনো উত্তর না পেয়ে আদালতের শরণাপন্ন হন তিনি। 21 মে উচ্চ আদালত পণ্যটি 7 দিনের মধ্যে খালাসের নির্দেশ দেয়, কিন্তু এই আদেশ বাস্তবায়ন না করে 25 দিন পর 15 জুন আপিল করে কাস্টমস। সেই আপিলও খারিজ হয়ে যায় চলতি জুলাই মাসের 2 তারিখ। কিন্তু এত কিছুর পরেও পণ্যটি ছাড় করা নিয়ে গড়িমসি করছে কাস্টমস কর্তৃপক্ষ। পণ্য খালাস করতে না পারায় 8 মে থেকে এখন পর্যন্ত আমদানিকারককে গুনতে হয়েছে বন্দর ও শিপিং ড্যামারেজ চার্জ বাবদ প্রায় 22.5 লাখ টাকা। তার সঙ্গে আছে 93% ডিউটি ও ভ্যাট। এদিকে প্রতিষ্ঠানটি গেল 2 বছরে 186 টন রক সল্ট আমদানি করলেও এমন বিড়ম্বনায় আগে পড়তে হয়নি বলে জানান এই আমদানিকারক। যখন আমি মে মাসে খালাস করতে যাই, তখন ওরা দাপ্তরিক বিভিন্ন জটিলতা, এই মন্ত্রণালয় অমুক মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়ের আইনি জটিলতা দেখিয়ে আমার পণ্যটা খালাসে আটকিয়ে দেয়। এরপরে শুল্ক আইন সেকশন 2 এর সহকারী রাজস্ব কর্মকর্তা মাজাহারুল অনুমতি করতে চাই। পরবর্তীতে আমরা আদালতে শরণাপন্ন হই। আপিল করার পরে আমরা জিতে আসি, উইন হয়ে আসি, এবং আপিল ডিভিশন যেটা আমাদের পক্ষে রায় দেয়, এখনও পর্যন্ত আমরা পণ্যটা খালাস করতে পারি নাই। একই ঘটনা ঘটে দেশের অন্যতম খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বোম্বে সুইটসের সঙ্গেও। গেল 21 এপ্রিল 22 টন পিঙ্ক সল্ট আমদানি করে প্রতিষ্ঠানটি, কিন্তু লবণ নীতির বিষয়টি সামনে এনে প্রায় 2 মাস আটকে রেখে পরে 14 জুন পণ্যটি ছাড়ের অনুমতি দেয় কাস্টমস কর্তৃপক্ষ। একই রকম সমস্যায় 2 মাস ধরে আটকে আছে অন্তত 5টি পণ্য চালান। যে কোনো পণ্য আমি অ্যাসেসমেন্ট করে ফেলছি, খালাস করে ফেলবো, এই মুহূর্তে দেখা গেছে কি কাস্টমার্সদের কোনো যেমন এআইআর শাখা তারা লক করে বসে থাকেন। পরবর্তীতে অনেক দেন দরবার অনেক কিছুই করার পরে হাইকোর্ট করা হইলো, রিট করা হইলো, কাস্টম তারপর ছাড়তেছে না। আমার এই পণ্যটা এক্সামিন একবার হয়েছে, যদি বলি যে আপনি পণ্যটা আমাকে খালাসখালি দেখে দেন, তারপরও তারা রাজি হচ্ছে না। কিন্তু এই যে আমি রেভিনিউ দিয়ে এখানে আটকে আছি, আমার ড্যামারেজ আসতেছে, আরও 4-5 দিন 7 দিন সময় লাগতেছে, সেগুলি দায়িত্ব কে বহন করবে? এদিকে কাস্টমস বলছে লবণ নীতি অনুসরণ করেই প্রাপ্যতা সনদ চাওয়া হয়েছে। তবে কাস্টমসের নথি বলছে এই ঘটনার পর
তড়িঘড়ি করে রক সল্ট ও পিঙ্ক সল্টের বিষয়টি লবণ নীতিতে সংযুক্ত করতে এনবিআরকে চিঠি দেয় চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। কিছু নির্দেশনা দেওয়া থাকে, সেই নির্দেশনাগুলো ফলো করেই করতে হয়। তো সেই জায়গাগুলোতে যখন করতে যাওয়া হয় তখন একটু ডিলে হয়। আমাদের আমদানি নীতি আদেশে খাবার লবণের কথাটা বলা হয়েছে, বাট রক সল্টের বিষয়ে আসলে এটা ক্লারিফিকেশন এটা নেই। সেই জায়গাটাই আসলে একটা অ্যাম্বিগুইটি ক্রিয়েট হয় এবং সেটা ক্রিয়েট হওয়াতে এটা পরবর্তীতে এটা এসে মাননীয় অ্যাটর্নি জেনারেল অফিস পর্যন্ত এই বিষয়টা এটা গড়িয়েছে। ব্যবসায়ীরা বলছেন আমদানি নীতির কথা বলে কাস্টমসের এই দীর্ঘসূত্রিতায় তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি বন্দরে বাড়ছে পণ্যজট। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা এবং ইরানের জ্বালানি তেল ফের নিষেধাজ্ঞার জেরে বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম। জ্বালানি রপ্তানির ধমনী হরমুজ ঘিরে অনিশ্চয়তায় বিকল্প রুট নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ তুঙ্গে। জ্বালানি আর বাণিজ্য ব্যবস্থার অন্যতম আরেক প্রণালী মালাক্কা ঘিরে এখনই তৈরি হয়েছে টোল আদায়ের শঙ্কা। বিশ্বের জটিল সরু সমুদ্রপথের মধ্যে একটি মালাক্কা প্রণালী, যে প্রণালীর সবচেয়ে সরু স্থানের প্রস্থ মাত্র 3 কিলোমিটার। ভারত আর প্রশান্ত মহাসাগরকে যুক্ত করা এই প্রণালী ঘিরে বিশ্বের 1/3 বাণিজ্য হয়। প্রতিদিন এই প্রণালী দিয়ে সরবরাহ হয় 2,30,00,000 ব্যারেল তেল। পূর্ব এশিয়ার অর্থনীতির পাওয়ার হাউসগুলো সচল রাখতে কাজ করে 900 কিলোমিটারের এই ধমনী। ইউরোপ আর মধ্যপ্রাচ্য থেকে পূর্ব এশিয়া পর্যন্ত সবচেয়ে কম দূরত্ব এই জলপথের। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনায় বারবার উঠে আসছে মালাক্কা প্রণালীর নাম। জ্বালানি প্রতিষ্ঠানগুলো বলছে মালাক্কা প্রণালী দিয়ে জাহাজ চলাচলে যে কোনো সময় উঠতে পারে টোল আদায়ের আলোচনা। হরমুজ প্রণালীতে ইরান আর ওমানের অবস্থান মুখোমুখি। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব গেছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে টোল আদায়ের বিষয়ে। 60 দিনের জন্য যুদ্ধবিরতির পাশাপাশি এই প্রণালী দিয়ে নির্বিঘ্নে জাহাজ চলাচলের বিষয়ে দেয়া হয়েছিল নিশ্চয়তা। কিন্তু নতুন করে এই প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা হয়ে ভেস্তে গেছে সব। বিশেষজ্ঞরা বলছেন এখন মালাক্কা প্রণালী নিয়ে শঙ্কায় আছে জ্বালানি প্রতিষ্ঠানগুলো। জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান রিস্টার এনার্জি বলছে, যদি হরমুজ প্রণালী দিয়ে টোল আদায়ের কথা ওঠে, একই প্রস্তাব আসতে পারে মালাক্কা প্রণালীর ক্ষেত্রেও। এই প্রণালী ঘিরে রেখেছে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া আর সিঙ্গাপুর। বিশ্লেষকরা বলছেন হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণের মতোই মালাক্কা প্রণালীতেও পার্শ্ববর্তী দেশগুলোর নিয়ন্ত্রণের শঙ্কা আছে। সারা বিশ্বে মোট সরবরাহ করা পণ্যের 30% হয় মালাক্কা প্রণালী দিয়ে। চীনের জ্বালানি তেলের 80% আমদানি হয় মালাক্কা দিয়ে। সরু জলপথ বিশ্বব্যাপী ব্যবহৃত হয় সমুদ্রপথে বাণিজ্য পরিচালনায়, বিশেষ করে জ্বালানি তেল আর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহে। বিশ্বের 4 ভাগের 3 ভাগ তেলই পরিবহন করা হয় সমুদ্রপথে, যে কারণে মধ্যপ্রাচ্য থেকে এশিয়ায় জ্বালানি তেল পরিবহনে হরমুজ প্রণালী কিংবা মালাক্কা প্রণালীর গুরুত্ব এত বেশি। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ। যুদ্ধবিরতি কার্যত ভেঙে যাওয়ার পর এবার ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনির আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত এনেছে যুক্তরাষ্ট্র। দুবাই ভিত্তিক এক ব্যবসায়ী সহ 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের দাবি, এই নেটওয়ার্কের মাধ্যমে ইরানের শাসক গোষ্ঠী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর হাতে পৌঁছাতো বিলিয়ন বিলিয়ন ডলার। তবে তেহরানের হুঁশিয়ারি, সমঝোতা স্মারক লঙ্ঘন করে চাপ বাড়ালে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে। পশ্চিমা অবরোধ, অভ্যন্তরীণ সংকট আর পরাশক্তি যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘ যুদ্ধ। অর্থনৈতিক চাপে একরকম পিষ্ট ইরানের বিরুদ্ধে বাড়তি নিষেধাজ্ঞার খড়গ নামাচ্ছে যুক্তরাষ্ট্র। এবার টার্গেট করা হচ্ছে বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনি ও তার অর্থদাতাদের। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, নতুন সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনির অন্যতম অর্থদাতা হিসেবে পরিচিত দুবাই ভিত্তিক ব্যাংকার ও ব্যবসায়ী আলী আনসারিকে লক্ষ্য করেই এই নিষেধাজ্ঞা। তার সাথে আরও 13 ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ এবং আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, আলী আনসারি শেল কোম্পানি ও ভুয়া আর্থিক নেটওয়ার্ক ব্যবহার করে ইউরোপ উপসাগরীয় অঞ্চলসহ বিভিন্ন দেশে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন। সেই অর্থের বড় অংশ গেছে মোস্তাফা খামেনি, তার পরিবারের সদস্য এবং বিপ্লবী গার্ড বাহিনী IRGCর হাতে। একই সাথে ইরানের 3টি মানি এক্সচেঞ্জ ও হংকং এবং সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইরানের শাসক গোষ্ঠীর আর্থিক লাইফলাইন বিচ্ছিন্ন করতে দৃঢ় পদক্ষেপ নিচ্ছে। এই নেটওয়ার্কগুলোকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে আমরা তাদের বৈদেশিক মুদ্রা সংগ্রহ এবং আন্তর্জাতিক আর্থিক কার্যক্রম পরিচালনার সক্ষমতা ব্যাহত করছি।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের হুঁশিয়ারি, ইরানের শীর্ষ নেতৃত্বকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্র তাদের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করবে। সপ্তাহ জুড়ে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার পর আপাত শান্ত পরিস্থিতিতেই এ ঘোষণা দিল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের নতুন এই নিষেধাজ্ঞাকে সরাসরি সমঝোতা স্মারক লঙ্ঘন বলছে তেহরান। আবারও সমঝোতা ভাঙলে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইফফাতিরা, স্টার নিউজ। ইরান থেকে আসা প্রতিশোধের হুমকির পর এবার মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করতে চলেছেন ট্রাম্প। নিরাপত্তা জোরদার করা থেকে শুরু করে হোয়াইট হাউসের সামনের বিখ্যাত পার্কও স্থায়ীভাবে 8 থেকে 9 ফুট উঁচু বেড়া দিয়ে ঘিরে ফেলার প্রকল্প হাতে নিয়েছে ট্রাম্প প্রশাসন। হঠাৎ করেই নিরাপত্তা ব্যবস্থা বদলে দেওয়ার চিত্র হোয়াইট হাউসের। পেনসিলভেনিয়া অ্যাভিনিউয়ের মূল প্রবেশপথের আধুনিকীকরণের কাজ চলছে পুরোদমে। কড়া গোপনীয়তায় পুরো প্রকল্পটিকে বড় ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, হোয়াইট হাউসের চারপাশ স্থায়ীভাবে উঁচু বেড়া দিয়ে অবরুদ্ধ করার একটি প্রস্তাব নিয়ে আগামী 16 জুলাই আলোচনার কথা রয়েছে। ক্ষমতায় ফেরার পর থেকেই হোয়াইট হাউসকে একটি সুরক্ষিত দুর্গ হিসেবে গড়ে তুলতে চাইছেন ট্রাম্প। সাউথ লনে তৈরি হচ্ছে মেরিন 1 হেলিকপ্টারের জন্য গ্রানাইট হেলিপ্যাড। বিশাল বলরুম তৈরির জন্য ভেঙে ফেলা হয়েছে ইস্ট উইং, যাকে ট্রাম্প নিজেই ভবিষ্যৎ প্রেসিডেন্টের জন্য একটি সুরক্ষা ঢাল বলে উল্লেখ করেছেন। হোয়াইট হাউসের এই সংস্কার কাজ নিরাপত্তা ও আধুনিকীকরণের জন্য করা হচ্ছে। দর্শনার্থীদের জন্য অতীতে স্থাপিত অস্থায়ী বেড়াগুলো দীর্ঘমেয়াদে টেকসই নয়। একটি স্থায়ী ও উঁচু বেড়া সব ধরনের সম্ভাব্য সহিংস বিক্ষোভের উত্তেজনা ও ঝুঁকি প্রশমনে সাহায্য করবে। এদিকে ঘরের ভিতরে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি ইরান থেকে আসা হুমকির জবাব দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে দিয়ে এক পোস্টে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান যদি তাকে ছোঁয়ার সাহস দেখায় তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। ইরান যদি আমাকে হত্যার কোনো চেষ্টা চালায় তবে তাদের লক্ষ্য করে 1000 ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। আরও 1000 মিসাইল আঘাত হানবে। ইরানের সমস্ত এলাকা সম্পূর্ণরূপে ঘুরিয়ে দেওয়া হবে। যদিও হোয়াইট হাউসের ভেতরে বলরুম নির্মাণ নিয়ে আমেরিকার আদালতে মামলা চলছে, তবুও ইরানের যে কোনো গুপ্ত হামলার আশঙ্কা হালকাভাবে নিতে রাজি নয় ট্রাম্প প্রশাসন। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। দর্শক, ঘড়ির কাঁটা বলছে গুড মর্নিং বাংলাদেশের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছে আমরা। আর এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি আমিরুল ইসলাম আলিফ, আমি ফারিহা সাজনিন এবং আমি রঞ্জু ইফতেখার ছিলাম আপনাদের সাথে। আপনাদের দিনটি ভালো কাটুক এমন প্রত্যাশা সবসময়, এবং সংবাদ জানতে স্টার নিউজের সাথেই থাকুন।